ভার্সিটির প্রথম দিনই নিজের প্রফেসরকে ধরে চুমু খাওয়া কোন ধরনের ভদ্রতা মিস আরশি? হোয়াইট ফুল স্লিভ শার্টের হাতা গুটিয়ে কোনোই অবধি আনতে আনতে ইংরেজিতে কথাগুলো বলল শেহজাদ। তার নীল চোখে সাদা ফ্রেমের চশমা লাগানো, বয়স 30-এর কোঠায় হলেও হলিউডের যে কোনো সুদর্শন পুরুষদের ভিড়ে এই মানুষটির চেহারা যেন সবার আগে নজর কাড়বে। নিউ ইয়র্ক ইউনিভার্সিটির মতো একটি সুবিশাল প্রাইভেট ভার্সিটির লেকচারার সায়ান শেহজাদ। মা বাঙালি হলেও বাবা একজন পাক্কা আমেরিকান, তাই ছেলেকেও ছোট থেকে বিদেশি আদব কায়দায় বড় করেছেন তিনি। মায়ের থেকে বাংলা ভাষাটা কোনো রকম রপ্ত করলেও বাঙালি আনার কোনো সিটে ফোটাটুকুও নেই ছেলের ভিতরে। শেহজাদ তার সরু নাকের উপর থেকে চশমাটা ঠেলে উপরে উঠালো, পরপর দুহাত বুকে গুজে দুপায়ে এগিয়ে আরশির সামনে এসে দাঁড়ালো। ক্লাসে পিনপতন নীরবতা, কারো মুখে টু শব্দটিও নেই, অথচ সবাই জানে আরশি কি কারণে তাকে চুমু খেয়েছিল। তখন যারা আরশিকে বুলি করার জন্য এমন একটা কাজ করতে বলেছিল তাদের মধ্যে থেকে একটা আমেরিকান মেয়ে বসে থেকে ইংরেজিতে বলে উঠল, প্রফেসর, আমার মনে হয় আপনাকে দেখে লোভ সামলাতে পারেনি বেচারি। যত সব থার্ড ক্লাস আনকালচার্ড ছেলে মেয়েদের এত বড় ভার্সিটিতে পড়াশোনার সুযোগ করে দেওয়ার মাসুল হিসেবে ফিউচারে আরো কত কি যে দেখতে হবে, গড নোজ। আমেরিকান মেয়েটা বিদ্রুপ মেশানো কথায় সহসায় সোয়াল শক্ত হলো শেহজাদের, কিন্তু ওই মেয়েটা কিছু না বলে পুরো রাগটা ঝাড়লো আরশির উপরে। পশ্চিমা ভাষায় খিকিয়ে বলে উঠল, কি কারণে এমনটা করেছ সেটার উত্তর না দিতে পারলে ভবিষ্যতে আমার ক্লাসে ঢোকার দুঃসাহস দেখাতে এসো না কখনো। এত কিছু শোনার পরেও মাথা নিচু করে দাঁড়িয়ে রইল আরশি, মুখ থেকে একটা শব্দ বের করল না, কিন্তু বেঞ্চের উপরে রাখা ওর মুষ্টিবদ্ধ হাতের পিঠ মুহূর্তে ভিজল চোখের পানিতে, যেটা সবার চক্ষু এড়ালেও আরশির পাশে বসে থাকা মেয়েটা চক্ষু এড়ালো না। আর কেউ কিছু না বললেও ওই মেয়েটা উঠে দাঁড়ালো। শুধু শুধু নিরপরাধ কাউকে তো এভাবে কষ্ট পেতে দেখা যায় না, তাই সাহস করে নিজেই বলল, প্রফেসর, আরশির কোনো দোষ নেই। ওই মেয়েগুলোই ক্লাসে আসার পর থেকে আরশির পিছনে লেগেছে। আপনাকে সুমোটাও ওরাই খেতে বলেছিল আরশিকে, এমনকি ওদের কথা মতো কাজ না করলে এখানে আরশিকে পড়তে দেবে না বলে থ্রেট পর্যন্ত ওরা দিয়েছিল। মেয়েটা সাহস দেখে তো হয়তো ক্লাসের আরো কয়েকজন ওর কথা সমর্থন জানালো আরশি নিজে থেকে কিছুই করেনি, ওকে দিয়ে করানো হয়েছে সবটা, আর যারা করিয়েছে এমনটা তাদেরকেও ধরিয়ে দিল সবাই। শেহজাদ শীতল দৃষ্টি ফেললো সেই মেয়েগুলোর দিকে, ঠান্ডা কণ্ঠে শুধু বলল, ক্লাস শেষে প্রিন্সিপালের রুমে দেখা করবে আমার সাথে, অল অফ ইউ। কিছুক্ষণ আগে আরশিকে অপমান করা মেয়েটা হাসপাস করে উঠল যেন। নিজের দোষ ঢাকাতে নিজের বন্ধুদের পাশেই দিতে চাইলেও সুযোগ দিল না শেহজাদ। বা হাতে গলার টাইটে ঠিক করতে করতে ওদের সামনে গেল, বাঁকা হেসে নিজের স্বভাব সুলভ পশ্চিমা ভাষায় বলল, আসলে কি হয়েছে জানো তো, আমার তোমাদের মতো হাই সোসাইটিতে মারাত্মক অ্যালার্জি আছে। পরপর থুতনিতে হাত দিয়ে কিছু একটা চিন্তা করার ভঙ্গিমায় ওদের থেকে হেঁটে গিয়ে ক্লাসের সামনে এসে দাঁড়িয়ে বলল, তাই ঠিক করলাম তোমাদের মতো হাই সোসাইটির ছেলে মেয়েদের আমি আমার ক্লাসে কেন এই ভার্সিটিতেই রাখবো না। যারা ক্ষণিকের আনন্দের জন্য অন্যকে বিপদে ফেলার কথা চিন্তা করে তাদেরকে আমি ঘৃণা করি। মেয়েগুলো আটকে উঠল, কিন্তু নিজেদের হয়ে সাফাই গাওয়ার আগে ক্লাস শেষের সাইরেন বেজে উঠল করিডোর থেকে। নিজের ওভারকোটটা হাতে ছাপিয়ে রুম থেকে বেরিয়ে যাওয়ার আগে আরশির পাশাপাশি দাঁড়ালো শেহজাদ। সবাই যখন যে যার ব্যাগ গুছিয়ে রুম থেকে বেরিয়ে যেতে ব্যস্ত, তখনই আরশির কানের কাছে ঝুঁকে আসলো পুরুষালী খাদে নামানো কণ্ঠ, আজকে সুমোর জন্য শাস্তি তো তুমি পাবে, তবে এখানে নয়, বাসায় বিরে সেই শাস্তি দিব তোমাকে। বি রেডি মাই ডিয়ার ওয়াইফ। কেঁপে উঠল মেয়েটা, ভীত চোখে পাশ ফিরে তাকানোর আগে রুম ছাড়লো সেই কণ্ঠের অধিকারী। ক্লাস শেষে করিডোরের পথ ধরেছে স্টুডেন্টরা। আরশি তড়িঘড়ি করে বের হয়ে ওর পাশে বসা সেই মেয়েটার কাছে গিয়ে হাঁটতে হাঁটতে বলল, থ্যাংকস ইউ ফর হেল্পিং মি আর্লিয়ার। যারা আরশি থমকালো। থ্যাংকস ইউর প্রতি উত্তর শুনে অপ্রস্তুত হেসে নিজেও যারার মতো করে বলল, আরশি আমেরিকান? খাঁটি বাঙালি। আরেক দফা চমকালো আরশি। ওর চমকে যাওয়া মুখ দেখে হেসে ফেললো যারা, বলল, অবাক হলে তো? আরশি উপর নিচ মাথা দোলালো, কিন্তু অবাক হওয়ার চাইতেও একজন দেশি মানুষ পাওয়ার আনন্দ বেশি হচ্ছে ওর। যারা মেয়েটা বেশ ভালো, নীল চোখের এই অধুকেরণীর বেশভূষা কিন্তু বেশ সিমসাম, আর ব্যবহার সে তো অমায়িক। মনে মনে ভাবলো আরশি, যাক, এই বিনদেশে ভালো মনের কেউ অন্তত আছে। কোথায় থাকতে বাংলাদেশের? যারার প্রশ্নে ধ্যান ভাঙলো আরশির। গাজীপুরে। তুমি? আরে আমিও তো গাজীপুরেই থাকতাম। দেখলে
গাজীপুরের মতো মফস্বলে থাকতে দেখা হলো না, কিন্তু আমেরিকার মতো এত বড় একটা দেশে এসে ঠিকই দেখা হয়ে গেল। হাসলো আরশি, বলল, না মানে তুমি না বললে আমি হয়তো বিশ্বাসই করতে পারতাম না যে তুমি আমেরিকান নন। হাসি খুশি মুখের আড়ালে থাকা মনটা বিষণ্ণ হয়ে গেল সহসাই জারার। কিন্তু আরশি এই বিষয়ে আর কোনো প্রশ্ন করার আগেই কথা ঘুরিয়ে ফেলল সে। বলল, তা এখানে কোথায় থাকছো? এ দফায় মুখ ভার হলো আরশির। কোথায় থাকছো না জিজ্ঞেস করে কোন জাম্বুবানের গুহায় থাকছো জিজ্ঞেস করলে ওর জন্য উত্তর দিতে বোধহয় বেশি সুবিধা হতো। তবুও ধরে আসা গলায় কোনো মতে বলল, বেশি দূরে নয়, ম্যানহাটনেই থাকি, একটু হেঁটে গেলে আমার আর আমার হাজব্যান্ডের বাসা। আর তুমি? আরশি বিবাহিত শুনে যারা প্রথমে কিছুটা অবাক হলেও মুহূর্তে সামলে নিল নিজেকে। কম বয়সে বিয়ে হতেই পারে, এটা তো স্বাভাবিক। সবাই কি আর ওর মতো বিয়ে বিদ্বেষী নাকি? আর এত বড় শহরে নিজের বলতে আরশির যে কেউ আছে এটা ভেবে ভালো লাগলো জারার। প্রথমে হোটেলে থেকেছি, কিন্তু যা বুঝলাম তাতে হোটেলে থাকতে গেলে গ্রাজুয়েশন কমপ্লিট করার আগে আমার ফকির হয়ে যাওয়া লাগবে। তাই আজকে সকালে একটা ভাড়া বাসা ঠিক করে ভার্সিটি এসেছি, সেলসিতে। তবে একটা সমস্যা হয়েছে জানো তো, আমার ফ্ল্যাটমেট নাকি ছেলে, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে এর থেকে বেশি ভাড়া দিয়ে অন্য কোথাও থাকা পসিবল না, তাই আর নাও করিনি এখানে। আরশি ছেলে ফ্ল্যাটমেটের কথা শুনে আটকে উঠল। বলল, সে কি, পরে যদি কোনো বিপদ? আরশি শেষ করার আগে যারাই বলে উঠল, তাইকোয়ান্দোতে ব্ল্যাক বেল্ট পাওয়া আমি, উল্টো পাল্টা করলে জায়গা মতো লাথি দিয়ে সারা জীবনের জন্য শুইয়ে দিতে পারবো। যারার এই কথাটাতে না চাইতেও হেসে ফেলল আরশি। তবুও যারার জন্য ওর মনটা খারাপ হয়ে গেছে। ইস, মেয়েটাকে কত স্ট্রাগল করে থাকতে হচ্ছে এই অচেনা জায়গায়। ও যদি নিজে ওই জাম্পুবানটার সাথে না থাকতো তাহলে তো যারাকে ওর সাথেই থাকতে বলতে পারত। আরশির ভাবনার মধ্যে ভার্সিটি থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথ ধরলো ওরা। দুজনের রাস্তা আলাদা হওয়ার আগেই যারা হাত বাড়ালো আরশির দিকে, মুচকি হাসি দিয়ে বলল, তাহলে আজ থেকে আমরা ফ্রেন্ডস, তাই তো? আরশিও হেসে যারার সাথে হাত মিলিয়ে বলল, একদম। রাতে ম্যানহাটন সিটি যেন এক জাদুর শহর। লাল নীল সবুজ আলোয় আলোকিত সুউচ্চ সব ইমারত, সাথে সুবিশাল আকাশ। সন্ধ্যার পরপরই রেস্তোরাঁগুলোতে মানুষের ভিড়, হট্টগোল। রাস্তার সাই সাই করে ছুটে চলা বাস, ট্যাক্সি, সবকিছুই যেন উপভোগ করার মতো। আরশি এসব দেখতে দেখতে বাসায় ফিরল। বসার ঘরের লাইট জ্বালিয়ে ব্যাগ রেখে নেমে পড়ল কাজে। নিজে ফ্রেশ হওয়ার আগে ঘর পরিষ্কার করে রাতে খাবার রান্না করে একটা লম্বা শাওয়ার নিতে শাওয়ার রুমে ঢুকলো মেয়েটা। গত 2 সপ্তাহ ধরে এটাই ওর রুটিন। ঘরের কাজ করো, কিছু লাগলে সুপার মার্কেট থেকে নিয়ে আসো, একা একা খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়ো। কারণ আরশির জাম্বুবান কোনোদিনও সময় মতো বাসায় ফেরে না। আর যদিও কোনোদিন ফেরে, সেটা আরশি দেখেও না দেখার ভান ধরে থাকে। নিজে থেকে একটু শব্দটিও করে না। মানে শুধু শুধু কথা বলতে গিয়ে কারো ধমক খাওয়ার তো কোনো মানে হয় না, তাই না? কিন্তু বিধিবা আজকে আরশির গোসল শেষ হতে না হতে বাসার গেট খুলে ভিতরে ঢুকলো ক্লান্ত শ্রান্ত একটা মুখ। দরজা খোলার আওয়াজ শুনে হৃৎপিণ্ড যেন মুহূর্তের জন্যই থেমে গেল আরশির। কোনো মতো গায়ে টাওয়াল পেঁচানোতে বুকের উপর থেকে ওটা পড়ে যেতে নিল সহসায়। অমনি পিছন থেকে আসমকে সেটা শক্ত হাতে ধরে ফেললো কেউ একজন। মুহূর্তেই ক্রিড, অ্যাভেন্টাসের ফ্রুটি, উডি এবং মস্কি একটা সুগন্ধে ভরে গেল আরশির আশপাশ। পরিচিত পারফিউমের গন্ধে চোখ খিচে বন্ধ করে নিল আরশি। এক হাত দিয়ে আরশির গায়ের টাওয়াল ধরে রেখে ওর উন্মুক্ত গাড়ে উষ্ণ শ্বাস ফেললো কেউ একজন। বলেছিলাম না আমাকে কিস করার শাস্তি বাসায় ফিরে তোমাকে পেতে হবে? আরশি বরফের ন্যায় জমে রইল শেহজাদের কথা শুনে। কিন্তু মানুষটা সেসব পরোয়া করলে তো? পিছন থেকেই গভীর চুমু বসালো আরশির খোলা পিঠে। নিঃশ্বাস আটকে আসলো মেয়েটার। পরপর চুমু খেলো ওর গলায়, তারপর কানে, তারপর চিবুকের উপরের অংশে। মানুষটার প্রতিটি স্পর্শে উষ্ণ গোমানির মতো আওয়াজ করলো আরশি। তখনই কানের কাছে ঠোঁট ছুঁয়ে লোকটা বলল, শায়ান শেহজাদ সত্যি সত্যি শাস্তি দিলে সহ্য করতে পারবে তো? অসম্ভব। কি করে পারবে ও? এটুকুতেই নাভিশ্বাস ওঠার পালা। আর কি শাস্তি দেওয়ার বাকি আছে জাম্বুবানটার ওকে? চকিতে চোখ মেলে চাইল আরশি। আশেপাশে গাড় গুড়িয়ে খুঁজলো পরিচিত মুখটা। বুঝলো জাম্বুবান নয়, ও নিজেই নিজের বাথটাবে ঘুমিয়ে ঘুমিয়ে এসব উল্টাপাল্টা স্বপ্ন দেখছিল। মুহূর্তে রক্তিম হলো কপাল। গরম হয়ে যাওয়া গাল দুটোয় হাত দিয়ে নিজেকে শান্ত করার ব্যর্থ চেষ্টা করলো কিছুক্ষণ। কিন্তু সে স্বপ্ন মাথা থেকে সরলে তো ঘুরে ফিরে ওই একই মানুষটা বারবার চলে আসছে ওর ভাবনায়। এমনিতেই স্বপ্নের চক্করে অনেকটা দেরি হয়ে গেছে, তাই আর সময় নষ্ট না করে তড়িঘড়ি করে গোসল শেষ করলো মেয়েটা।
বেরিয়ে এলো গাঢ় নীল রঙের সুন্দর একটা সুতির শাড়ি পরে। নিজেকে বোঝালো জাম্ববানটা চোখের সাথে মিল রয়েছে বলে নয়, ছোট থেকে এই রংটা আমার ভীষণ পছন্দের, তাই পরেছি। আরশি খাবার টেবিলে বসে রইল প্রায় 2 ঘন্টা। মানুষটার আসার কোনো নামগন্ধ নেই। মন খারাপ হলো মেয়েটার, কিন্তু যখনই ভাবলো উঠে যাব, ঠিক তখনই বাসার সদর দরজাটা স্পেয়ার কি দিয়ে খুলে ভিতরে ঢুকলো সায়ান শেহজাদ। গভীর মুখে অভাব দেখে যা বোঝার বুঝে ফেললো আরশি। এখন এখানে থাকা আর জুরাসিক পার্কে পিকনিকে যাওয়া সমান, 2 জায়গাতেই জীবন সংকটের সমূহ সম্ভাবনা, তাই যত তাড়াতাড়ি সম্ভব কেটে পড়াই ভালো। দাঁড়াও। বরাদ্দ করা রুমের দিকে তরুণীর পা বাড়ানোর আগে পিছন থেকে ডাক দিল শেহজাদ। শীতল কণ্ঠস্বরে আরশির পা থেমে গেল সহসা। কিন্তু অবাক করা বিষয় হলো, যে মানুষটা কখনো হেসে দুটো কথা বলে না ওর সাথে, সে আজ নিজে থেকে ওকে ডাকলো। খানিক লজ্জায় খানিক ভয়ে জমে যাওয়া পা দুটো আহুতি দিল শেহজাদের সামনে থেকে ছুটে পালানোর তীব্র ইচ্ছের কাছে। আরশিকে দাঁড় করিয়ে শেহজাদ নিজেই এগিয়ে আসলো ওর সামনে। পরপর বাস খায় এক ধমক দিয়ে বলল, তখন কেন বললে না সত্যিটা আমাকে? মেয়েগুলো তোমাকে বুলি করলো, আর অমনি তুমিও চুমু খেতে চলে গেলে। ওরা যদি আমার বদলে অন্য কাউকে চুমু খেতে বলতো, তখন কি করতে তুমি? চলে যেতে চুমু খেতে? 2 বছর ওদের বিয়ের বয়স, আর বিন্দেশের মাটিতে মোটে 2 সপ্তাহের সংসার। সেখানেই সারা জীবনের সবচেয়ে বড় দমকটা হয়তো আজই খেলো আরশি। মানল ওদের দুজনের বাবা মার জোরাজোরিতে বিয়েটা হওয়াতেই হয়তো শুরু থেকে অসন্তুষ্ট ছিল মানুষটা, তাই বলে বিয়ের সাথে সাথে লোকটা বউকে রেখে ফ্লাইট ধরে আমেরিকা চলে আসতে পারে? যে কিনা এই 2 বছরে বউকে মানুষ বলে মনে করলো না, কোনোদিন ভালো করে একটা কথাও বলল না, অথচ আরশিকে শেহজাদের মা বাবা আমেরিকাতে নিয়ে আসার প্রথম দিনই সে তার হুঁশিয়ারি বার্তা জারি করলাম, যদি এখানে থাকতে হয় তাহলে আমার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন মানতে হবে তোমাকে। প্রথমত, আমি আমার মতো করে থাকবো, আর তুমি তোমার মতো থাকবে। আমার জিনিসপত্রে হাত দিবে না, আমিও তোমার জিনিসপত্রে হাত দিব না। আর দ্বিতীয়ত, বউ হয়ে সংসারে থাকার কোনো দরকার নাই। পড়াশোনা করতে এসেছো, মন দিয়ে শুধু ওটাই করবে। আর সব থেকে ইম্পর্টেন্ট রুলস, সবসময় অন্তত 3 ফিটের দূরত্ব মেনটেন করে চলবে আমার থেকে। বুঝতে পেরেছ? কেন ভাই, তুই কি করোনা রোগী যে 3 ফিটের ডিস্টেন্স মেনটেন করে চলতে হবে? মনে মনে বেংসি কেটে ভাবছিল আরশি। আর আজ সেই অ্যাটিটিউডের বস্তা মিস্টার সায়ান শেহজাদ নিজে থেকে আরশির সাথে এতগুলো কথা বলল। ভালোবেসে নয়, অবশ্যই নয়। এ জাম্ববানটা কি কখনো কাউকে ভালোবাসতে পারে? মনে মনে ভোস করে দীর্ঘ শ্বাস ফেলল আরশি। তারপর কি করে বোঝাবে জাম্ববানকে যে পুরো ঘটনাটাতে শুধু বেকার ফেসে যাওয়া একটা নিরীহ বউ? আই এম আস্কিং ইউ, এ ড্যাম কোশ্চেন ইডিয়েট। তুমি কি শুনতে পাওনি আমি কি বলছি? শেহজাদের বকা খেয়ে সংবিত ফিরল আরশের। মনে মনে বলল, লোকটা কি 4 জোড়া চোখ নিয়েও দেখতে পাচ্ছে না যে ও কি চরম পর্যায়ের অনুতপ্ত? তবুও এভাবে ধমকে যাচ্ছেন কেন উনি? তার অমন এক একটা বাস খায় ধমকে, যেখানে রুহু আত্মা একটু পরপর সফরে যাচ্ছে, সেখানেও উত্তর দিবে কি করে? আর ভয় পেলে আরশি ঠিকঠাক কিছু বলতে গেলেও গুলিয়ে ফেলে। এ যেমন শেহজাদের আরেকটা ধমকের বয়ে হড়বড়িয়ে বলে উঠল, আমি আমার স্বামীকে কিস করতেই পারি, তাতে আপনার তো কোনো সমস্যা হওয়ার কথা নয় প্রফেসর। আরশি ভীষণ আত্মবিশ্বাসের সাথে কথাগুলো বললেও ওর বুকটা বালুচরের কবলে পড়া তাঁবুর মতো কাঁপছে। মিনিটে গলা শুকিয়ে হচ্ছে সাহারা মরুভূমি। এত বড় একটা কথা এত অবিলেলে বলে ফেললো। আর স্বামী, যার চোখে চোখ রেখে আরশি এতদিন একটা কথা পর্যন্ত বলতে পারিনি, সে ডিপজল মার্কা লোকটাকে এত সহজে স্বামী ডেকে ফেলল। এতক্ষণে শক্ত করে রাখা মুখমণ্ডল সহসায় বদলে গেল শেহজাদের, যেখানে এখন স্থান পেয়েছে এক ফালি চৌকস হাসি। অবশ্য সেটা আরশিকে লুকিয়ে মেয়েটা যেভাবে মাথা নিচু করে রয়েছে, দেখবে কখন। বুকে বেঁধে রাখা হাত নিচে নামিয়ে দৃঢ় পায়ে আরশির কাছে আরেকটু এগিয়ে আসলো শেহজাদ। এতটা কাছে এসে দাঁড়ালো যেন 2 ইঞ্চি দূরত্ব রইল না তাদের মাঝে। 3 ফিটের দূরত্ব তো দূরের কথা, খানিকের স্বাভাবিকতাটুকু হারিয়ে আবারও মুখের আদল শক্ত হলো। সাদা কাছের অন্তরালে থাকা চোখ দুটো হাসছে, তবুও কণ্ঠ গম্ভীর করে জিজ্ঞেস করলো, তুমি তোমার হাজব্যান্ডকে কিস করছিলে? বেখেয়ালে আরশি উপর নিচে মাথা জাকিয়ে ফেলছিল প্রায়। বুঝতে পেরে তৎক্ষণাৎ আবার ঘন ঘন দুপাশে মাথা নাড়ল। চোখ দুটো টাইলসের মেঝেতে সুপার গ্লু দিয়ে আটকে রাখলো। বলেও মাথা তুলে তাকালো না শেহজাদের দিকে। একজনের সমুদ্রের মতো 2 জোড়া নীল চোখে চোখ রেখে তাকানোর সাহস ওর নেই। আর থাকবেই বা কি করে? থাকার মতো আর কিছু বাকি রেখেছে সে? তখনই মুখ খুলল শেহজাদ।
স্বভাব সুলভ গুরু গম্ভীর কণ্ঠে উপহাস মিশিয়ে বলল, ঠিকই তো, তুমি তোমার হাজব্যান্ডকে কিস করতেই পারো, তোমার পুরো অধিকার আছে এটা করার। এই প্রথমবার আরশের মনে হলো ও যেন চিৎকার করে বলতে চাই, হ্যাঁ ধরনী দিদা হও, মাটি ফাঁক করো, আমি ঢুকে কিছুক্ষণ বসে থাকি তোমার ভিতরে, দরকার পড়লে তোমাকে বকশিস দিব, তবু আর লজ্জায় ফেলো না আমাকে এই জাম্বুবানের সামনে। ধরনী যদি কথা বলতে পারতো তাহলে সেও এতক্ষণে নির্ঘাত আরশের বাঁচানোর রিকোয়েস্ট রিমুভ করে দিয়ে বলতো, সরি ডিয়ার, তোমার জাম্বুবান তোমার থেকে দেখতে বেশি সুন্দর, তাই আমি ওর সাইডে। বলবে নাই বা কেন, আমেরিকার মাটি নাকি? সামনে দাঁড়ানো জাম্বুবানটার রূপে ওর সাথে সাথে ধরনীয় যে কুফুকাত, এসব ভেবে চকিত চোখ তুলে চাইল আরশি। নিজেকে বাঁচানোর ক্ষীণ প্রয়াসে জড়িয়ে যাওয়া কণ্ঠে বলল, আমি আসলে ওভাবে বলতে চাইনি কথাটা, বিশ্বাস করুন। ভাবলো এই বুঝি ওর উপর একটু দয়া হলো বিদেশি জাম্বুবানটার, এই বুঝি শেষবারের মতন বাঁচিয়ে নিল ওকে। কিন্তু না, প্যান্টের পকেটে দুহাত ঢুকিয়ে আরামসে দাঁড়ালো শেহজাদ। পরপর ঠোঁটে চৌকস হাসি টেনে বলল, বউ যখন স্বামীকে চুমু খেতে পারবে তাহলে স্বামীও নিশ্চয় তার বউকে চুমু খেতে পারবে। আরশি এবার থতমত খেল, রক্তশূন্য পেলব চেহারা মুহূর্তেই শঙ্কায় আরো প্যাকাশে হয়ে গেল। কিছু বলতে গিয়ে যেন পারল না, শুকনো মরুভূমির মতো শুকিয়ে কাঠ হয়ে রইল গলবিল। অসার অসার লাগলো পুরো শরীর, মনে হলো কেউ মাটি সরিয়ে নিয়েছে তার পায়ের তলা থেকে। তবে কি অবশেষে ধরনের দ্বিধা হলো ওর উপরে? কিন্তু কোথায় কি, আরশির আর মাটি করে ভিতরে ঢোকা হলো না। ততক্ষণে শেহজাদ লম্বা পা ফেলে এগিয়ে আসলো ওর দিকে। দু কদম ফিসিয়ে গেল মেয়েটা, তবে লাভ হলো না। টেবিলে পা ঠেকতে পিছনে পড়ে যেতে নিল আরশি, আর ঠিক সঙ্গে সঙ্গে ওর কোমর আঁকড়ে ধরল সামনে দাঁড়ানো মানুষটা। একে অপরে দুজোড়া দৃষ্টি নিবদ্ধ হলো এক জায়গায়। শেহজাদের উষ্ণ হাতের স্পর্শে আরশির পৃথিবী থমকালো। মুহূর্তের জন্য যেন শিথিল হৃৎপিণ্ডের গতি। স্বামীর ছোঁয়া বুঝি এতটাই মারাত্মক যে আরশি নিঃশ্বাস নিতেই ভুলে গেছে। ক্ষণিকের জন্য আরশির মনে হলো, না, 19 বসন্ত পর আসা এই তো সেই মানুষ যে একটু হলেও ভাবে ওর কথা, একটু হলেও চিন্তা করে। একে আঁকড়ে ধরেই তো সারা জীবন কাটিয়ে দেওয়া যাবে। আর ঠিক তখনই আরশের কোমর ছেড়ে দিল শেহজাদ। দফাস করে মেয়েটা গিয়ে পড়ল ফ্লোরে। পিছনের হাড্ডি ব্যথা টনটনি উঠতেই শুনল শেহজাদের সেই হিমশীতল কণ্ঠ, কি ভেবেছিলে এটা বলবো আমি? হাও ফানি। সায়ান শেহজাদ মরে গেলেও তোমাকে নিজের বউ বলে মেনে নিবে না, যার জন্য আমি আমার বোনকে হারিয়েছি, আমার শৈশব হারিয়েছি, আমার মায়ের সন্তান হারানোর হাহাকার দেখেছি। যে মেয়েকে আমি ঘৃণা করি আর তাকে বউ হিসাবে মেনে নেওয়া তো প্রশ্নই আসে না। আরো সে বাকরুদ্ধ, শুধু প্যাল করে তাকিয়ে রইল সামনের মানুষটার দিকে। ওর প্রতি এত রাগ মানুষটার? কই, কেউ তো বললো না কোনোদিন ওকে এসব কথা। আরো কিভাবে শেহজাদের বোনের হারিয়ে যাওয়ার জন্য দায়ী হবে? এইসব কিছু যখন আরশের মাথায় এলোমেলো জট পাকাচ্ছে, তখনই কথা শেষ বিষ বানটা শেহজাদ ছুড়ল আরশের দিকে। আর শাড়ি কেন পরেছ? আমাকে সিডিউস করতে? বলেছিলাম না বউ হয়ে সংসারে থাকার কোনো দরকার নাই, তারপরও কেন পড়েছ? আর পড়বো না। কাঁপা কাঁপা কণ্ঠে কোনো মতো কথাগুলো আওড়ালো আরশি। শুধু পারছে না এখনই ফেরত চলে যেতে বাংলাদেশে। এই লোকটার বাসায় আর এক মুহূর্ত থাকার ইচ্ছে নেই ওর। আমরা কিডন্যাপারদেরকে ফার্দার ইনকোয়ারির জন্য পাঠিয়েছি, তবে ওদের দেওয়া তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানতে পেরেছি তাতে শেহজাদের বাবা মেহমেদ হাসান বরাবরই শক্ত প্রকৃতির মানুষ, কিন্তু আজ যে তিনি একজন সন্তানহারা বাবা। ভেঙে পড়া গলায় পশ্চিমা ভাষায় বললেন, কথাটা শেষ করুন অফিসার। অফিসার দীর্ঘশ্বাস ফেললেন, মাথা নিচু করে আওড়ালেন, আই এম সরি মিস্টার মেহমেদ, কিন্তু আমার মনে হয় না আমরা আপনার মেয়েকে জীবিত উদ্ধার করতে পারবো, কারণ ওদের উপর নাকি অর্ডার এসেছিল মিস্টার ইব্রাহিম চৌধুরীর মেয়ে আরশি চৌধুরীকে কিডন্যাপ করার। সেখানে ভুলবশত ওরা আপনার মেয়ে রোশাকে কিডন্যাপ করে, কিন্তু পরে যখন বিষয়টা ওরা বুঝতে পারে ততক্ষণে আমরা আমাদের টিমকে ভিকটিমের খোঁজে পাঠিয়ে দিয়েছি, আর ধরা পড়ে যাওয়ার ভয়েতে ওরা আপনার মেয়ে রোশাকে নদীতে ফেলে দেয়। কথাগুলো শুনে নিজের স্ত্রীর পাশে হাঁটু ভেঙে বসে পড়লেন মেহমেদ। স্ত্রীর মরিয়মের জ্ঞান নেই বললেই চলে। তাকে ধরে আছেন আরশের মা জয়নেব চৌধুরী। ভদ্রমহিলা নিজেও কাঁদছেন। উপরওয়ালার সহায় না হলে আজ যে মরিয়মের জায়গায় মেয়ের জায়গায় তার মেয়ে থাকতো। 2 বছরের আরশি তখন ওর বাবার কোলে, আলু ডালু চোখে বাবার কাঁধে মাথা রাখা। ইব্রাহিম চৌধুরী মেয়েকে শক্ত করে ধরে রেখেছেন। 12 বছরের শেহজাদ মা বাবার পাশে দাঁড়ানো, চোখ ফুলে লাল। বোঝা যাচ্ছে একমাত্র বোনের শোকে সেও পাথর।
ইব্রাহিমের খারাপ লাগছে পুরো পরিবারটাকে এভাবে ভেঙে পড়তে দেখে। না, সে তাদের বাংলাদেশে বেড়াতে আসতে বলতো না, এমন একটা ঘটনা করত। ভদ্রলোক সান্ত্বনা দিতে এগিয়ে গেলেন শেহজাদের দিকে, বললেন, পুলিশ তো খুঁজছে, দেখবে ঠিক ওনারা রুষার একটা খোঁজ পাবে। শেহজাদ শীতল চোখে তাকালো ইব্রাহিম চৌধুরীর দিকে। ভদ্রলোক বরকে গেলেন কিছুটা। 12 বছর বয়সী ছেলেটা, যে কিনা 2 বছর আগেও মরিয়মকে বলেছিল, আম্মু আমার বনু কি তোমার মতো হয়েছে, কই দেখি তো একটু, আমার কোলে দাও না একটু বনুকে। সেই ছেলেটা কঠিন কণ্ঠে বলল, আমার বোনে হারিয়ে যাওয়ার পিছনে আপনার মেয়ে দায়ী, আমি কখনো ক্ষমা করব না ওকে, কখনো না। বিছানায় দরপড়িয়ে উঠে বসলো আরশি, চোখ মুখ গেমি নিয়ে একাকার। এতক্ষণ দুঃস্বপ্ন দেখেছিল বোধ হয়, আজকে আবারও সেই একই স্বপ্ন। ওর সামনে থেকে রুষাকে তুলে নিয়ে যাচ্ছে মাস্ক পরা একটা লোক। এই একই স্বপ্ন আগে ও দেখেছে, আর যখনই দেখেছে তখনই শরীর কাঁপিয়ে জ্বর এসেছে। আজকেও শরীরটা বেশ সুবিধা ঠেকছে না আরশির কাছে। তবু আর সে বসে থাকলো না, তড়িঘড়ি করে বিছানা ছেড়ে দড়ি ধরতে দেখলো 8টা বাজে। ইস, এত দেরি হয়ে গেছে, আরো দেরি করে বের হলে তো আর ভার্সিটি যাওয়াটা বাসটাও পাবে না। কথাগুলো বলে মেয়েটা চোখ লাগালো ফ্রেশ হতে। ওভারসাইজ জিন্সের প্যান্টের সাথে কালো রঙা টি শার্ট আর সাথে একটা ডার্ক ব্রাউন রঙের ওভারকোট পরে রুম থেকে বেরিয়ে এলো আরশি। কাঁধের টোট ব্যাগটা আপাতত হাতে, কোমর অবধি ওয়েবে চুলগুলো বরাবরের মতোই ছেড়ে রাখা। এত সাধারণ সাজগোজেও আর 5টা মেয়ে থেকেও এই 20 বছরের মেয়েটা একটু বেশি মনোরম, মনোমুগ্ধকর। পাতলা ঠোঁটের উপর কালো তিলটা সেই সৌন্দর্য যেন আরো কয়েক গুণ বাড়িয়ে দেয় ওর। রুম থেকে বের হতে খাবারের টেবিলের দিকে চোখ গেল ওর। সেখানে রাখা দোয়া ওঠা স্যুপ আর গরম গরম পিম্পোস দেখেই পেটটা মোচড় দিয়ে উঠল আরশির। রাতের খাবার তো জাম্বো বান্টার বকুনির ঠেলা সামলাতে সামলাতেই হজম হয়ে গেছে, কিন্তু কথা হচ্ছে এই জন্যই কি সকাল সকাল জাম্বো বান্টা ওর জন্য ব্রেকফাস্ট বানিয়ে রেখে গেল? আরশি আর সময় নষ্ট করলো না। খাবার সামনে থাকলে বেশি ভাবতে নেই, তাই তো বসে খাওয়া শুরু করলো মেয়েটা। 1 চামচ স্যুপ মুখে দিয়ে চোখ বড় বড় করে বলল, জাম্বো বান্টা আসলেই তো ভালো রান্না করে, অবিশ্বাস্য। পরপর ডিম পোস্টটা একটু খেয়ে বলল, এভাবে সবসময় বউর জন্য খাবার টাবার রান্না করলেও তো পারে জাম্বো বান্টা, কিন্তু না, সারাক্ষণ শুধু খ্যাক 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 করবে। সাথে কি আর আমি ডিপজলা জাম্বোবান বলে ডাকি? আর তখনই গড়িয়ার কাফলিং পড়তে পড়তে রুম থেকে বেরিয়ে এলো শেহজাদ। পরনে সাদা শার্ট আর নীল রঙা ব্লেজার, ফ্যান্টে একেবারে পারফেক্ট জেন্টেলম্যান। মুহূর্তে আরশের মনে পড়লো রাতের কথা। বিবর হলো রাতে শেহজাদের ওর কোমল জড়িয়ে ধরার ভাবনায়। পরে যে ফ্লোরে ফেলে দিয়েছিল সেটা অবশ্য আলাদা কথা। ভার্সিটি যাবে না নাকি তাকিয়েই থাকবে? আরশি থতমত খেল। এতক্ষণ যে আরশি তাকিয়েছিল ওনার দিকে সেটাও খেয়াল করেছে জাম্বোবানটা। যাবো তো, মাথার নিচে করে কোনো মতে উত্তর দিল আরশি। জুতো পরে গাড়ির চাবিটা হাতে নিয়ে আরশির দিকে তাকালো শেহজাদ। আবারও রাতের মতো সে দুঃখ বোকানি শুরু হলো বুকের ভিতর মেয়েটার। মানুষটা ওর দিকে তাকালেও যেন খামছে ধরে ওর বুকের ভিতর। আমার ক্লাসে আমি দেরি করে আসলে কিন্তু ঢুকতে দেই না, মাইন্ড ইট। ঢোক দিল আরশি। কথাগুলো বলে দরজা খুলে বেরিয়ে গেল শেহজাদ। 19 বছর বয়সী মেয়েটা আবারও তার এই রহস্য ঘেরা বলিষ্ঠ পুরুষটির প্রস্থান পানে চেয়ে রইল নির্বিশেষে। সকালটা শুরু হলো পূবের আকাশে লাল, কমল ও গোলাপি রঙের সূর্যের আভা ছড়িয়ে, যে রঙের প্রতিফলন ঘটল যারা রুমের কাছের দেওয়ালে। চোখ ডলতে ডলতে ঘুম ভাঙলো মেয়েটার। গাড়দি ছোট ছোট চুলগুলোতে হাত দিয়ে আরো এলোমেলো করে নেমে পড়লো বিছানা থেকে। গন্তব্য ফ্রেশ হতে হবে, ভার্সিটি যেতে হবে, তার উপর পার্ট টাইম একটা জব খুঁজতে হবে। জমানো টাকা প্রায় শেষের পথে। আপাতত একটা কফি শপ বা কেক ফ্রেস্টের দোকানে পার্ট টাইম কাজ করতে পারলেও লাভ। এসব ভাবতে ভাবতে গুমসকের রুমের বাহিরে বের হতে বাধ্য বিপত্তি। কিচেনে কোনো এক ভীষণ পর্ষা বিদেশি বাদর শুধু একটা নিম্ন বস্ত্র পরে লাফাচ্ছে। পুরো শরীরের কাপড়ের কোনো ছিটে ফোটা তার নেই। দিনের আলো চোখে সয়ে আসতে চোখ পিটপিট করে যারা আবারও দেখলো কিচেনের সামনেটা। মানুষটার পিছনে তাকিয়ে বুঝলো এটা বাদর নয়, মানুষ, যে কিনা বর্তমানে গানের তালে তালে তার পশ্চাতে ঢুকিয়ে দেখানো শুরু করেছে যারাকে। মেজাজ খারাপ হয়ে গেল মেয়েটার। সাউন্ড বক্সের বিকট শব্দ বাজতে থাকা বিদেশি গানটা যারা বন্ধ করে দিতে সামনে থাকা মানুষটারও পশ্চাতে দোলানো বন্ধ হলো। সাউন্ড বক্স বন্ধ হওয়াতে হেতু খুঁজতেই নাক মুখ কুচকে পিছনে ফিরল লোকটা। আর তখনই প্রথমবারের মতো একজোড়া সোনালি চোখ গিয়ে পড়ল সামনে দাঁড়িয়ে থাকা বাঙালি মেয়েটির উপর। ছোট ছোট চুল আর নীল চোখের যারাকে প্রথম দেখেই উন্মুক্ত বুকের বাপাসে হাত রাখলো মানুষটা।
পুরো ঠোঁটের ফাঁক দিয়ে ঠিকরে থেমে থেমে বের হলো যারা রূপের প্রশংসা। মাই গুডনেস, হোয়াট এ বিউটি। পরপর কাউন্টার টেবিলের উপর থেকে হাত বাড়িয়ে বলল, হ্যালো, আই এম আইয়ান, দ্য গ্রেট আইয়ান হান্টার। নাম তো শোনা হি হোগা। বাই দ্য ওয়ে, তোমার নাম? অর মে আই কল ইউ মাই বাটারফ্লাই? যারা কিছুটা অবাক হয়ে আয়ানের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরপর মনে মনে ভাবল, এই বিদেশি বানানোটা কি বাঙালি? যারা আয়ানের বাড়িয়ে দেওয়া হাত আর 32 পাটি দাঁতকেও সম্পূর্ণ অবজ্ঞা করে উল্টো করে হাঁটা দিল নিজের রুমের দিকে। তখনই পিছন থেকে আয়ান বলে উঠল, তোমার নাম যে যারা সেটা কিন্তু আমি জানি, আর এটাও জানি যে তুমিও বাঙালি। এবারের হোমওনার কাল রাতে আমাকে বলেছে। আয়ানের সোনালি চোখ জোড়া চকচক করছে, মুখে বিস্তর হাসি নিয়ে পরপর বলল, যদিও ভেবেছিলাম আমার নতুন ফ্ল্যাটমেটের সাথে রাতে বেশ ভালোই আড্ডা দেওয়া যাবে, কিন্তু এসে দেখি তুমি দরজা আটকে অলরেডি নাক ডাকা শুরু করে দিয়েছ। যদিও সুন্দরী মেয়েরা নাক ডাকে না, কিন্তু তুমি তো শুধু সুন্দরী নও, তুমি হলে বিউটি উইথ ব্রেন টাইপ সুন্দরী। তাই এই থিওরিটা তোমার জন্য নয়, বাকিদের জন্য। এক নিঃশ্বাসে এতগুলো কথা বলে থামলো ছেলেটা। অপেক্ষা করলো যারার পিছনে ঘুরে তাকানোর। মেয়েটা কিছু একটা বলুক ওকে। হলো তাই। যারা হাঁটা থামিয়ে আয়ানের দিকে ফিরে কোমরে দুহাত রাখলো, চোখ ছোট ছোট করে বলল, তাহলে হোমওনার নিশ্চয় আপনাকে এটাও বলে দিয়েছে যে এখন থেকে এ বাসায় কিছু রুলস অ্যান্ড রেগুলেশন চালু হবে, যেখানে আমি পার্টি এ এবং আপনি পার্টি বি। পরপর কাউন্টার টেবিলের দিকে একটু এগিয়ে এসে বলল, আজ থেকে পার্টি এর উপস্থিতি পার্টি বি বাসায় কোনো উল্টাপাল্টা করলে সোজা হোমওনারের কাছে বিচার চলে যাবে। পার্টি বি বাসায় মেয়েবাজি করলে, ছেলেদের নিয়ে আড্ডা দিলে সোজা হোমওনারের কাছে বিচার চলে যাবে। চিড়িয়াখানা ছেড়ে এখানে এসে গান ছেড়ে নাচানাচি করলে সোজা হোমওনারের কাছে বিচার চলে যাবে। আর পার্টি এ এর সাথে প্লাট করতে আসলে, যারা কথা শেষ করার আগে আয়ান বলে উঠল, ওয়েট, লেমলি গেস, সোজা হোমওনারের কাছে বিচার যাবে তাই তো? যারা আরেক দিকে ফিরে ঠোঁট পাকালো। পরপর আয়ানের চোখে চোখ রেখে উপহাসের স্বরে বলল, বুল, প্লাট করতে আসলে জায়গা মতো এমন লাথি পড়বে যে 3 দিনও হুঁশ ফিরবে না। যারা শেষ কথাটা ডোব গিলল আয়ান। একটু নিচু হয়ে আসল জায়গায় হাত দিয়ে ডেকে অপ্রস্তুত হাসলো। কোনো মতে বলল, কুল ডাউন বাটারফ্লাই, শুরুতেই আমার ফিউচার জেনারেশন নিয়ে ফুটবল খেলার কি দরকার বলো? এখনো বউর মুখই দেখলাম না, তার আগেই যদি। যারা দাঁড়ালো না, নিজের রুমে যেতে যেতে উঁচু গলায় বলল, ফিউচার জেনারেশন বাঁচাতে হলে আমার থেকে দূরত্ব বজায় রেখে চলুন মিস্টার আয়ান হান্টার। ম্যানহাটন সিটির আজ আকাশ মেঘাচ্ছন্ন। গগনচুম্বী ভবনগুলো যেন আজ মেঘ বেদ করে দাঁড়িয়ে থাকা এক একটা ক্লাউড ফরেস্ট। জনসমাগমে কানায় কানায় পূর্ণ থাকা সেন্ট্রাল পার্কে মানুষের আনাগোনা সবে বাড়তে শুরু করেছে। তার মধ্যে থেকে ঘন ঘন শ্বাস ফেলে দৌড়াচ্ছে আরশি। ভার্সিটি যাওয়ার বাস মিস করেছে। এখন ওর একমাত্র ভরসা এখানকার সাবওয়ে ট্রেন। কিন্তু ভাগ্য বোধ হয় আজকে কোনো মতেই সাহায্য করলো না বলে পণ করে রেখেছে। নয়তো দৌড়ে এসেও কেন শেষ রক্ষা করতে পারলো না মেয়েটা। প্ল্যাটফর্মে পৌঁছাতে পারলেও 2-1 সেকেন্ড দেরি করে আসায় মুখের উপর ট্রেনের দরজাটা বন্ধ হয়ে গেল। ফলস্বরূপ কাঁধের টোট ব্যাগটা হাতে নামিয়ে মাথা নিচু করে প্ল্যাটফর্ম ছাড়তে হলো ওকে। একটু আগে যে মেয়েটা দৌড়াচ্ছিল সেই মেয়েটার হাতটার গতি এখন স্বাভাবিকের চাইতেও শিথিল। মনে মনে ভাবলো, এখন যদি হেলিকপ্টার করে ভার্সিটিতে যাই তবুও শেহজাদ ওকে ক্লাসে ঢুকতে দিবে না। মুহূর্তেই ম্যানহাটনের সমস্ত মেঘ যেন জমা হলো আরশির আননে। ঠোঁট উল্টে আকাশের দিকে তাকিয়ে বলল, আপনি কেন এত পৌঁছা জাম্বোবাদ? নিজে গাড়ি করে ভার্সিটিতে গেলেন, সাথে করে বউটাকেও তো একটু নিয়ে যেতে পারতেন। কিন্তু না, তাহলে ওনার 3 ফিটের ডিস্টেন্স মেনটেন কে করবে? পারে তো, ফিতে দিয়ে মেপে মেপে দূরত্ব বজায় রেখে চলেন আমার থেকে। কিন্তু অন্তরিক্ষের অন্তরে আরশের আর্তনাদ না পৌঁছালেও ফেরেশতার মতো এক আগন্তুকের আগমন ঘটল ওর পাশে। যদিও ফেরেশতা না, যমদূত, সেটা তো পরে বোঝা যাবে, কারণ হুট করে কাউকে ফেরেশতা মনে করা বোকামি ছাড়া কিছুই নয়। সফেদ রঙের গাড়িতে বসে থাকা সে আগন্তুক নিজে থেকে আরশিকে জিজ্ঞেস করল, ডু ইউ নিড এ রাইড ম্যাম? ফ্যাসফ্যাসে পুরুষালী কণ্ঠ শুনে ফাঁস ফিরে চাইল আরশি। সম্পূর্ণ কালো লেদার জ্যাকেট, প্যান্ট আর মাস্ক পরিহিত একটা লোক গাড়ির ড্রাইভিং সিটে বসে কথাটা জিজ্ঞেস করেছে ওকে। রাইড নেবে কি নেবে না এই মুহূর্তে ভাবলো আরশি, কিন্তু এই মুহূর্তে ভাববার চাইতে ক্লাস ধরাটা বেশি জরুরি। তাই তো আগন্তুক লোকটাকে উবার ড্রাইভার মনে করেই বলে উঠল, ইট উড বি এ গ্রেট হেল্প ইফ ইউ ক্যান গিভ মি এ রাইড টু মাই ইউনি।
ডোন্ট ওয়ারি, আই উইল পে ফর দ্য রাইড। গাড়িতে বসা লোকটি পশ্চিমা ভাষায় হেসে বলল, শিওর ম্যাম, জাস্ট হোপ অ্যান্ড আই উইল টেক ইউর দেয়ার। আরও সে আগে পিছে আর কিছু ভাবল না, তাড়াহুড়ো করে গাড়ির পিছনের সিটে উঠে বসতে গাড়ি স্টার্ট দিল সেই লোক। ঠোঁট গোল করে নিশ্চিন্তে লম্বা শ্বাস ফেলল মেয়েটা। আবার একটু খটকাও লাগলো ওর কাছে। মনে মনে বলল, এখন তো ভালো মতো রাস্তাঘাটও চিনি না, যদি লোকটা ভালো না হয়, যদি অন্য কোনো জায়গায় আমাকে নিয়ে চলে যায়। জাম্বুবান কি মোবাইল থেকে লোকেশনটা একবার শেয়ার করে রাখবো? আর ঠিক যখনই লোকেশনটা শেয়ার করতে যাবে তখনই মাথায় আসলো, কিন্তু আমি লোকেশন শেয়ার করলেই বা উনি দেখবে কেন? এমনিতেই তো আমি ওনার জন্য উড়ে এসে জুড়ে বসে একটা ঝামেলা। যদি নিজে থেকে হারিয়ে যাই তাহলে তো মনে হয় খুশিই হবে জাম্বুবানটা। মিলার টিলা তো পড়িয়ে ফেলতে পারেনি খুশিতে। তৎক্ষণাৎ আকাশ ভেঙে জিরিজিরে বৃষ্টি নামলো ভীষণ এই শহরটাই। অবাক চোখে জানালার বাহিরে তাকালো আরশি, কিন্তু মুখ বাড়িয়ে বৃষ্টি দেখার আগেই ড্রাইভিং সিটে বসা লোকটা গাড়ির জানালা তুলে দিল। বকে গেলেও একে তো মনের ভিতর কুটাকছে, তার উপরে ভাবে লোকটা গাড়ির জানালা তুলে দিল কেন? ভাবলো নেমে যাবে। আজকে দেরি যখন হয়েছেই তখন আর ভার্সিটির যে কোনো কাজ নাই, এখানে নামলেও একটা বাস ধরে সোজা বাসায় চলে যেতে পারবেও। কিন্তু ড্রাইভারকে গাড়ি থামাতে বলতে গাড়ির গতি আরো বাড়িয়ে দিল লোকটা। কুটিল হেসে পশ্চিমা ভাষায় বলল, এত অস্থির হচ্ছেন কেন ম্যাম? আপনি না ভার্সিটি যাবেন? আমি তো আপনাকে সেখানেই নিয়ে যাচ্ছি। আরুষি শুকনো ডোক গিলল, কাঁপা কাঁপা হাতে শেহজাদকে কল দিল। একবার, দুবার, তিনবার রিং হলো, কিন্তু শেহজাদ সে কল রিসিভ করলো না। এদিকে গাড়ির দরজাটাও লক করে রেখেছে লোকটা, চাইলেও সেটা খুলতে পারছে না আরুষি। আবার নিজের ফোনের দিকে তাকালো মেয়েটা, কিন্তু ঠিক তখনই ও 911 নাম্বারটা ডায়াল করতে যাবে তখনই প্রচন্ড গতিতে গাড়ি ঘোরালো সেই লোক। মোবাইল সিটকে নিচে পড়ে গেল আরুষির হাত থেকে। বিকট শব্দে ওর মাথা গিয়ে ঠেকলো কাছের জানালায়। আসমকা আঘাতে ওখানে জ্ঞান হারালো মেয়েটা। চোখ বন্ধ হওয়ার আগে শুধু বিড়বিড় করে বলল, শেহজাদ, শেহজাদ প্লিজ বাঁচান আমাকে, প্লিজ। দেখলে কতবার বললাম, দেখে কাজ করো, দেখে কাজ করো। হাতটা তো আবার কেটো না সবজি কাটতে গিয়ে। কিন্তু না, গিন্নির আমার সব কাজে তাড়াহুড়ো করতেই হবে। স্ত্রী জয়নব চৌধুরীর হাত নিজের কোলের উপর রেখে কথাগুলো বললেন আরশির বাবা ইব্রাহিম চৌধুরী। পরপর হাঁক ছুড়লেন বাড়ির কাজে সহযোগিতা করা হারুকে ডাকতে। কই রে হারু, তোর গিন্নিমা হাত কেটেছে, তাড়াতাড়ি টেবিল থেকে ফার্স্ট এডের বক্সটা নিয়ে আয় তো। ও হ্যাঁ, সাথে একটু তুলো আর স্যাফরনও নিয়ে আসিস। জয়নবের পাশে বসা ছিলেন, স্বামীকে দেখেছিলেন মুগ্ধ হয়ে। এই বয়সে বউয়ের প্রতি কতটা যত্ন লোকটার। ইব্রাহিম চৌধুরী হাঁক ডাক শেষ করে স্ত্রীর দিকে তাকালেন, চোখে মায়া মিশিয়ে বললেন, বেশি ব্যথা করছে গিন্নি? কি নিয়ে সারাক্ষণ এত ভাবো বলো তো? এত উদাসীন হলে চলবে? দিন দিন বয়সটা বাড়ছে না কমছে বলো তো তোমার? এবারটাই মুখ খুললেন পোড়া, দীর্ঘশ্বাস ফেলে বললেন, আসলে মেয়েটার কথা এত মনে পড়ছে না। ওখানে কেমন আছে, কি খাচ্ছে, আদৌ খাচ্ছে কিনা, কিছুই তো ভালো করে বলে না। জানোই তো কি মুখ চোরা স্বভাবের মেয়েটা আমার। বুক ফাটবে তবু মুখ ফুটবে না ওর। ইব্রাহিম চৌধুরী স্ত্রীর কাঁধে আলতো চাপ দিয়ে বললেন, তুমি শুধু শুধু চিন্তা করছো গিন্নি। আর ওখানে কি আমাদের মেয়ে একা নাকি? শেহজাদ আছে না ওর সাথে? জয়নব চৌধুরী তবু উসখুস করলেন। অবশেষে মুখ ফসকে বলেই ফেললেন, আসলে আমার না কেন যেন আজকে সকাল থেকে মনটা ভীষণ কোগাইছে। মেয়েটা ভালো আছে তো? এক কাজ করো, মেয়েটাকে একটা কল দাও, কিছুক্ষণ কথা বলো, দেখবে এসব কুগাওয়া টাওয়া কোথায় পালিয়ে গেছে। ইব্রাহিম চৌধুরীর কথা শেষ হতে দেরি হলো, কিন্তু জয়নবের মেয়েকে কল দিতে দেরি হলো না। ইব্রাহিম চৌধুরী ফাঁস থেকে বললেন, স্পিকারে দাও তো ফোনটা, আমিও শুনি তোমরা মামি আবার আমার নামে নিন্দে টিন্দে করো কিনা। আমি আপনার নামে নিন্দে করি? করো না বলছো গিন্নি? তুমি তো কল দিয়ে 1 ঘন্টা আগে আমার বিরুদ্ধে মেয়ের কাছে নালিশ ঠুকে নাও, পরে বাকি কথা বলো। ইব্রাহিম চৌধুরী হেসে হেসে কথাগুলো বললেও মুহূর্তে তার সব হাসি উধাও হয়ে গেল। জয়নব যেন জমে গেলেন সহসা। কয়েকবার রিং হয়ে কলটা কেটে যেতে দুশ্চিন্তা বাড়ল তাদের। জয়নব আহত চোখে স্বামীর পানে চেয়ে বললেন, মেয়েটা তো ফোন ধরছে না। গ্যালারির মতো সুবিশাল ক্লাসরুমটিতে প্রায় 100 স্টুডেন্টের ক্লাস নিচ্ছে শেহজাদ। কঠোর মুখাবয়ব দেখে বোঝার উপায় নেই যে তার নীলাভ চোখ জোড়া রুমটির এই দিক ওদিক খুঁজছে কোনো একজনকে। কিন্তু না, ক্লাসের কোথাও যখন আরশির দেখা নেই, সেই চোখ দেখা পেল না, তখনই শুভ্র ললাটে ভাঁজ পড়ল শেহজাদের। একটু আগেও তো মেয়েটাকে ভার্সিটি আসার জন্য রেডি হয়ে টেবিলে বসা দেখেছিলাম, তাহলে কি এখন এসে পৌঁছাতে পারিনি?
কণ্ঠে শ্লেষা দূর করে আবারও বোর্ডের দিকে ফিরল মানুষটা, কিন্তু মনোযোগা দিতে পারল কই। সবে তো একরত্তি মেয়ে নিয়ে বসে আছে। অচেনা শহর, কোনো বিপদ আপদ হলো? ব্যাস, শেহজাদের ক্লাস নেওয়া দফা দফা হয়ে গেল। তখনই আরশি কোনো বিপদে পড়তে পারে এই খেয়ালটা ওর মাথায় আগে আসলো না কেন? বিরক্তির চসূচক শব্দ করে প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করতেই স্ক্রিনে জল জল করে উঠল সেভ করা একটা নাম্বার, যেখান থেকে একটু আগে পরপর 3 বার কল এসেছে। নাম্বারটা দেখে কিছু একটা হলো ওর বুকের ভিতরে, যেটা আগে কখনো হয়নি। আগেও তো কতবার আরশের কল ইগনোর করেছে, তখন তো এমন লাগেনি। শেহজাদ সময় নষ্ট করলো না, ক্লাসরুম থেকে বের হয়ে কল ব্যাক করলো ওই নাম্বারে। চোখ বন্ধ করে মনে মনে জপল, আরশি, পিক আপ দ্য ফোন, পিক আপ দ্য ফোন, ইডিয়েট। ওপর পাশ থেকে কোনো সাড়া না পেয়ে বাসার সিসিটিভি ক্যামেরা চেক করলো শেহজাদ। দেখলো বের হওয়ার দরজার সামনে আরশের বাসায় পড়া জুতো জোড়া রাখা, তার মানে ও বাসায় নেই। মানুষটার শুভ্র আননে স্পষ্ট চিন্তার ছাপ, সরু নাকের ডগায় বিন্দু বিন্দু স্লেট কণিকার স্থান গেড়েছে। এই এক নিয়ে আর কত ভোগাবে ওকে? কোন আটকেলে যে মেয়েটাকে ওভাবে একা একা চলাফেরা করতে অ্যালাউ করলো? এখন যদি রুষার মতো আরশিও। হ্যালো শেহজাদ। পুরুষালী কণ্ঠে বিমরম কাটলো শেহজাদের। ঠান্ডা গামে কপালটাও ভিজে উঠেছে। সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করে বলল, আয়ান, আই নিড ইউর হেল্প বাডি। একটা লোকেশন ট্র্যাক করতে হবে ফার্স্ট। ফোনের অপর পাশের মানুষটা নড়ে চড়ে বসলো নিজের চেয়ারে। শেহজাদকে এতটা উদ্গ্রীব হয়ে কথা বলতে ওই প্রথমবার শুনল। তুই শান্ত হ ভাই, কার লোকেশন ট্র্যাক করতে হবে? আর কি হয়েছে? শেহজাদের উদ্ভ্রান্ত কণ্ঠস্বর শান্ত হলো না, আর না শান্ত হলো সে নিজে। বারবার রুষার হারিয়ে যাওয়ার স্মৃতি যেন মস্তিষ্কে কুড়ে কুড়ে খাচ্ছে। সেভাবেই বলল, মাই ওয়াইফ আরশি, শি ইজ মিসিং আয়ান, অ্যান্ড আই নিড টু ফাইন্ড অ্যান্ড এনি কস্ট। সি ক্লাস ব্ল্যাক মার্সিডিজ গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘন্টায় 250 কিলোমিটার। সেখানে ব্রুকলিনের একটি রাস্তায় 300 কিলোমিটার গতিবেগে এটি চালাচ্ছে শেহজাদ। ওর পিছনে পিছনে আসছে আয়ান সহ পুলিশের একটি পুরো টিম, কিন্তু তারাও যেন শেহজাদের গাড়িটাকে ফলো করতে গিয়ে হাঁপিয়ে উঠেছে। একটু পরপর এত জোরে কেউ গাড়ি চালায়? যেখানে ম্যানহাটন থেকে ব্রুকলিনে আসতে প্রায় 1 ঘন্টা লাগে, সেখানে মাত্র 20 মিনিটে এসে পৌঁছেছে শেহজাদের গাড়ি। ব্রুকলিন ব্রিজের সামনে আসতে শেহজাদের চোখ পড়ল অন্য গাড়িগুলোর সাথে পাল্লা দিয়ে চলা একটা সাদা গাড়ির উপর। খটকা লাগতে আয়ান ফোনে বলে উঠল, শেহজাদ, বাবের ফোনের সিগন্যাল তোর সামনের ওই সাদা গাড়িটা থেকে আসছে, আটকা ওটাকে। আয়ান বলার সাথে সাথে গাড়ির অ্যাক্সিলারেটরের প্যাডেলে চাপ বাড়ালো শেহজাদ। মুহূর্তে ধুলো উড়িয়ে সাদা গাড়িটাকে ওভারটেক করে সামনে থেকে ঘেরাও করলো শেহজাদের ব্ল্যাক মার্সিডিজ। পেছন থেকে কিডন্যাপারের গাড়িটা যেন পালাতে না পারে, সেজন্য আয়ান আর ওর টিম তো আছেই, তারাও ঘেরাও করলো পেছন থেকে। মার্সিডিজের দরজা খুলে বেরিয়ে এলো শেহজাদ। লম্বা পা ফেলে এগিয়ে গেল কিডন্যাপারের সাদা গাড়িটার কাছে। সোজা গিয়ে ঘুষি বসালো গাড়ির জানালায়। পাগলের মতো মুষ্ঠাঘাতে কাজ ফুটে জখম হলো মুঠির গোড়ায়, কিন্তু শেহজাদ থামার নামগন্ধ নেই। এক পর্যায়ে গাড়ির জানালার কাজ ভাঙল। ভাঙা জানালা দিয়ে মাস্ক পরা লোকটাকে টেনে বের করলো শেহজাদ। মাটিতে পা মিশতে ঘুষি তোড়ে মুখ বেঁকে গেল লোকটার। শেহজাদের একটাই কথা, হাউ ডেয়ার ইউ টাচ মাই ওয়াইফ। এতগুলো ঘুষির মাঝে লোকটা কোনো মতো পুলিশগুলোর দিকে তাকিয়ে শুধু বলল, আই ডিড নট হার্ট আস, বিলিভ মি প্লিজ, সামওয়ান হেল্প মি ফ্রম দিস ম্যাডম্যান। আয়ান ঠোঁট টিপে টিপে হাসল। পশ্চিমা ভাষায় না বলে বাংলাতেই বলল, ম্যাডম্যানের বউকে কিডন্যাপ করতে যখন চেয়েছ, খুশি তো তোমাকে খেতেই হবে বাসাদন। শেহজাদের এসবে কোনো দেন নেই। জখম হাতে সে একের পর এক ঘুষি বসিয়ে চলেছে মাস্ক পরা লোকটার গালে। এক পর্যায়ে আয়ান এসে ওকে থামালো। শেহজাদকে পিছন থেকে চাপটে ধরে বলল, স্যার ভাই, এটাকে আর কত মারবি? একেবারে না মেরে নিঃশ্বাসটা অন্তত রাখ, বাকিটা আমি দেখে নিচ্ছি। তুই বাবিকে বের করে আন গাড়ি থেকে। ততক্ষণে শেহজাদ লোকটাকে মারতে মারতে শুইয়ে দিয়েছে ব্রিজের উপর, কিন্তু আরশির কথা শুনতে ওর হাত থামল। শেষ ঘুষিটা তুলেছিল কেবল, মুহূর্তে আবার নামিয়ে ফেলল সেটা। উঠে দাঁড়ালো ঘন ঘন শ্বাস ফেলে। ততক্ষণে আয়ানের টিমের লোকেরা কিডন্যাপারটার হাতে হাত কড়া পরিয়ে গাড়িতে তুলে ফেলেছে। এতক্ষণে মারকুটে মানুষটা উদ্ভ্রান্তের মতো দৌড়ে গেল কিডন্যাপারের গাড়ির কাছে। হ্যাঁচকা টানে দরজা খুলতে দেখলো পিছনের সিটে জ্ঞান হারিয়ে পড়ে আছে আরশি। কপাল কেটে ফোটা ফোটা রক্তবন্ধ গড়িয়ে পড়ছে পাণ্ডুর গাল। শেহজাদ মাথা নুনিয়ে ধীরে ধীরে ওর কাছে গেল। নাম ধরে ডাকলো কয়েকবার, কিন্তু কাজ হলো না। আয়ান পিছনেই ছিল। কোত্থেকে একটা পানির বোতল শেহজাদের হাতে ধরিয়ে দিয়ে বলল,
জ্ঞান নেই শেহজাদ, পানি সেটাতে হবে মুখে। মানুষটা কাঁপা হাতে বোতলের মুখ খুলল। জুকি এসে আরশির মুখে পানি ছিটিয়ে দিতেই ধীরে ধীরে চোখ খুলল। চোখ খুলে শেহজাদকে দেখে প্রথম দফায় সবটা স্বপ্ন মনে হলো আরশির কাছে, এক অলীক স্বপ্ন, যেখানে এখনই হয়তো শেহজাদ ওর গাল ছুঁয়ে বলবে, আরশি তুমি ঠিক আছো? কিন্তু সত্যি সত্যি শেহজাদ যখন ওর গাল ছুলো, অলীক সেই স্বপ্নের মতো করে বলল, ঠিক আছো আরশি? তখনই চোখ জোড়া ভিজে উঠল অভিমানে। শেহজাদের দু হাতের পাক গলিয়ে শুয়ে থেকে জড়িয়ে ধরল পুরুষালীর চওড়া বুক। ফুপিয়ে ফুপিয়ে বলল, এত দেরি কেন করলেন আসতে? আমি কত ভয় পেয়ে গিয়েছিলাম আপনি জানেন? শেহজাদ জখম হাতে আরশের মাথার পিছনে হাত বুলিয়ে দিতে দিতে বলল, এই তো আমি চলে এসেছি, এখন আর ভয় করবে না। আয়ান কেসে উঠল গাড়ির বাহিরে থেকে, বলল, সব রোমান্স কি তোরা গাড়ির ভিতরেই সেরে ফেলবি? অন্তত বাসায় গিয়ে করার জন্য কিছু বাকি রাখ। আয়ানের কণ্ঠ শুনে শেহজাদের বুক থেকে মাথা তুলল আরশি। পরপর চোখ গেল শেহজাদের জখম হওয়া হাতের দিকে। মেয়েটা আটকে উঠল, রক্তশূন্য মুখখানা নিয়ে আরো ফ্যাকাশে হয়ে গেল সহসা। ফাতলা অদর নাড়িয়ে স্পষ্ট বলল, আপনার হাত এতটা কাটা, কি করে হলো এমনটা? কথা শেষ করতে ওর ঠোঁটে তর্জনী সোয়ালো শেহজাদ। গাড়ির ভিতর বসে আলগোসে কোলে তুলে নিল আরশিকে। মেয়েটাকে তোলার মতো হাতে জাগিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। শেহজাদ এখন যতটা শান্ত, আরশি ততটাই হতবাক হতবুদ্ধ। বিস্ময়ে তোড়ে চোখ ছানা বড়া, সোয়াল ঝুলে পড়া জোগাড়। ও জাম্বুবানের কোলে, তাও এত কিছু হয়ে যাওয়ার পর, এটাও কি সম্ভব? শেহজাদ আরশিকে কোলে নিয়ে গাড়ি থেকে নামতে আয়ান ওদের কাছে আসলো। কিছু পুলিশ এখনো দাঁড়িয়ে ওদের গাড়ির সামনে। লজ্জায় শেহজাদের বুকে মুখ লোকালো আরশি। ছিছি, এতগুলো মানুষ ওকে দেখে ফেলল, এত বড় মেয়ের বরের কোলে উঠেছে। আরশি যত লজ্জা পাচ্ছে, আয়ান ঠিক ততটাই স্বাভাবিক কণ্ঠে শেহজাদকে জিজ্ঞেস করলো, তুই ড্রাইভ করতে পারবি নাকি আমি এগিয়ে দিব তোদের? শেহজাদ গম্ভীর কণ্ঠে শুধু বলল, পারবো, বিসাইড আই নিড টু টক টু হার অ্যালন। আয়ানের সোনালি চোখ জোড়ায় দুষ্টুমির ছাপ স্পষ্ট। দুহাত উপরে তুলে ঠোঁট গোল করলো, টেনে টেনে বলল, ওকে। বিপদ যখন কেটেই গেছে, তখন আর আমি এখানে থেকে কাবাব মেয়ে হাঁটি হব না। পরপর কপালে স্যালুট করার ভঙ্গিতে দু আঙ্গুল ঠেকিয়ে বিদায় জানালো। কিন্তু যাওয়ার সময় শেহজাদের কানে কানে বলল, আজ যদি সাসা টাসা হয়ে যায় খুব একটা অবাক হব না কিন্তু। আরশি কথাটা শুনলো। শেহজাদ চোখ গরম করে দেখালো আয়ানকে। যেতে যেতে আবারও পিস পিস করে বলল, বেস্ট অফ লাক ভাই, আজকে প্রমাণ করে দে যে তুই আমার বন্ধু। আয়ানের কথায় এবার আর তেমন কোনো প্রতিক্রিয়া দেখালো না শেহজাদ। আরশিকে কোলে নিয়ে পা বাড়ালো নিজের গাড়ির দিকে। কালবৈশাখী ঝড়ের আগে আশপাশ যেমন থম মেরে থাকে, তেমনি থম মেরে আছে মানুষটা। বকাবকিও করছেন আরশিকে, এত ভালো কবে থেকে হলো এ লোক? নাকি আবারও কোনো জ্বর ওঠার পূর্ব প্রস্তুতি নিচ্ছে মনে মনে? সেই জ্বর সামলাতে পারবে তো আরশি? ইডিয়ট, কোনো কমন সেন্স নেই? এ বুদ্ধি দাঁড় করে এসেছ তুমি অ্যাব্রোড পড়াশোনা করতে? আরশি কিভাবে ওই কিডন্যাপার লোকটার খপ্পরে পড়েছিল সেটা শুনে কথাগুলো বলল শেহজাদ। বর্ষা মুখশ্রীতে স্পষ্ট বিরক্তির ছাপ। পারে তো গাড়ি থেকে এক্ষুনি ছুড়ে ফেলে দেয় মেয়েটাকে। হঠাৎ করে শেহজাদের এমন কড়া কড়া কথায় ওইটুকু মন ভেঙে চুরমার হয়ে গেল আরশির। শাসা গতিতে ব্রুকলিনের ব্যস্ত রাস্তায় ছুটছে ওদের গাড়ি। জানালা দিয়ে পুরপুরে হাওয়া এসে বেড়েছে আরশির খোলা চুলে। এলোমেলো উঠছে সেগুলো। মেয়েটা এক হাতে কিছু চুল কানের পিছনে গুজল। বুকে চিবুক ঠেকে মিহিসরে বলল, আমি ধার করে কেন আনবো বুদ্ধি? ও তার মানে কিডন্যাপারের গাড়িতে নিজের বুদ্ধিতে উঠেছিলে? আপনি কিন্তু আরশির ক্ষীণ প্রতিরোধ শুনতে পেলে না বোধ হয় শেহজাদের। অমনভাবেই বলল, এরকম জানলে আমি ভুলেও তোমাকে বাঁচাতে আসতাম না। তুমি আসলে বয়সে বড় হয়েছ আরশি, হাব ভাব এখনো ছোটবেলার মতোই রয়ে গেছে তোমার। মাথায় একটুও বুদ্ধি নেই। যেখানে মানুষ একা বাসে ওঠার সাহস পায় না, সেখানে উনি গেছেন অচেনা একটা মানুষের গাড়িতে উঠতে। আমি সময় মতো না আসলে তো আর একটু পরে হাত পা কিডনি সব বাগাবাগি হয়ে যেত। বাগাবাগির কথা শুনেই ঠোঁট উল্টালো মেয়েটা। কোথায় ভেবেছিল এই বুঝি জাম্বুবানটা ডিপজল থেকে মান্না হয়ে গেছে, আর বুঝি বকবে না আরশিকে। মাথাটা বুকের সাথে মিশিয়ে ড্রাইভ করতে করতে বাসায় নিয়ে যাবে, তারপর ভালোবাসার চাদরে মুড়িয়ে রাখবে সারাদিন। কিন্তু আরশির ভাবনায় এক বালতি পানি ঢেলে দিয়ে লোকটা কি করলো, খ্যাক খ্যাক করা শুরু করে দিল। এখনো বুঝতে পারছে কেন জাম্বুবানটা জখম হাত নিয়েও তখন একা ড্রাইভ করতে পারবে বলেছিল। মেয়েটা চোখ ছোট ছোট করে মনে মনে দু হাত কোমরে রেখে বলল, ওরে জাম্বুবানের ঘরে জাম্বুবান, এই ছিল তোর মনে?
আমায় বলিয়ে বালিয়ে গাড়িতে তুললি, এখন বকাবকি করবি বলে? তুই জানিস আরেকটু হলে তো আমার প্রাণটাই চলে যাচ্ছিল ওই কিডন্যাপারের হাতে। আর কার জন্য যাচ্ছিল? তোর জন্যই তো। শেহজাদ স্টারিং হুইল ঘোরাতে গিয়ে রিয়ার ভিউ মিররে তাকালো। নীলাভ চোখজোড়া খুব সন্তর্পণে দেখলো মেয়েটার রাগে কটমট করতে থাকা সোয়াল। পাণ্ডুর মুখখানা লাল হয়ে পড়ছে। শেহজাদ মুখে দুর্বোধ্য হাসিটা আড়াল করে আবারও গম্ভীর কণ্ঠে গম্ভীর্য নিয়ে বলল, আজ যদি কোনো খারাপ কিছু ঘটতো তাহলে সেটা দায়ভার কাকে নিতে হতো? অবশ্যই আমাকে। আঙ্কেল আন্টিকে আমি কি জবাব দিতাম তখন? এবারও মুখ খুলল নারসী, কিন্তু মনে মনে শেহজাদের 14 গোষ্ঠীর এক একজনকে ধরে ধরে বকে দিল। এ ছেলের মুখে ছোটবেলায় মধুর বদলে করলা জুস দেওয়া হয়েছে। এই যে আরশের কপাল কেটে গেছে, কই সেটা তো একবারও নজরে পড়ল না লোকটার। না একটা ফু দিয়ে দিল সেখানে, না একটু আদর, কিন্তু বকা দেওয়ার বেলায় এক পায়ে খাড়া। ম্যানহাটন থেকে ব্রুকলিন যেতে যতটা সময় লেগেছিল শেহজাদের, তার চাইতেও যেন দ্রুত এসে পৌঁছালো ওদের অ্যাপার্টমেন্টের সামনে। দুজনে একসাথে বাসায় ঢুকলেও শেহজাদ আরশিকে বসার ঘরে ফেলে রেখেই দুবদা পা ফেললো নিজের ঘরের উদ্দেশ্যে। আগে থেকেও মনটা খুব করে খারাপ হলো আরশির। ভাবলো এ বুঝি আবার শুরু হয়ে গেছে লোকটার ডিস্টেন্স মেনটেন করার বাতিক। মৃদুকালো চোখজোড়া মেঘাচ্ছন্ন হলো নিমিষেই। সেখান থেকে জুপ করে এক ফসলা বৃষ্টি নেমে ভিজিয়ে দিল ওর নরম গাল। যতবারই ও আঁকড়ে ধরতে চাইবে ততবারই লোকটা এভাবে পালাই পালাই করবে। বেশ, তাহলে এখন থেকে আরশিও শক্ত হবে। আত্মসম্মান ওরও আছে, শুধু শুধু ও কেন লোকটার অবজ্ঞা সহ্য করবে? হাতের উল্টো পিঠ দিয়ে চোখের পানিটুকু মুছতে মুছতে ভাবলো মেয়েটা। আরশির রুম শেহজাদের রুমের উল্টো দিকে। সেদিকে পা বাড়াতে গেলে পিছন থেকে আরশি বলে ডাকলো শেহজাদ। ডাক শুনে পিছন ঘুরে তাকালেও হরিণের মতো চোখে বৃষ্ময়ের পাহাড়। শেহজাদ হাতে ফার্স্ট এডের বক্স নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে সেই বৃষ্ময়ের পাহাড় আকাশ ছিল আরশির। মুখ খোলার আগে লম্বা পা পেলে পাশ কাটায় মানুষটা। সোজা গিয়ে বসে ওর বিছানায়, ফাঁসে হাত রেখে বলল, কি হলো, দাঁড়িয়ে আছো কেন? বসো এখানে। নির্লিপ্ত কণ্ঠে ব্রিম্ম কাটে আরশির। ধীরে পায়ে এগিয়ে এসে বসে শেহজাদের পাশে। মানুষটা সম্পূর্ণ মনোযোগ তখন তুলোতে অ্যান্টিসেপটিক লাগানোর। নিমিষে শেহজাদের উপর হাওয়ায় মিঠাইয়ের ন্যায় মিলিয়ে যায় মেয়েটার। ফলকহীন চোখে নির্মিশের চেয়ে রইল সামনে বসা সেই পুরুষটির পানে। কি নিখুঁত! ফলক ফেলতে মনে চাইল নারসীর। মন বলল, আর একটু চেয়ে দেখি তো, যদি একটু প্রেম খুঁজে পায় নিজের জন্য ওই চোখে। তখনই আরশির দিকে মুখ তুলে চাইল শেহজাদ। সমুদ্রের মতো গভীর চোখ জোড়া জায়গা করে নিল আরশির চোখে। সে ডোক গেল, তবু একটু এগিয়ে এসে অ্যান্টিসেপটিক লাগালো, তুলো দিয়ে মুছে দিল আরশির কপালের কাটা জায়গায়। চোখ খিসে বন্ধ করে নিল আরশি। হাত দুটো শক্ত করে খামচে ধরল বিছানার চাদর। ব্যথা লাগছে? শেহজাদের উদ্গ্রীব কণ্ঠস্বর। আরশির উত্তর শোনার অপেক্ষা না করে নিজেই ফু দিতে লাগলো কপালে। পরপর অ্যান্টিবায়োটিক ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল কাটা জায়গাটায়। এখনো চোখ বন্ধ মেয়েটার। পৃথিবীর সমস্ত ভালো লাগা যেন এসে বর করেছে সামনে থাকা মানুষটার ছোঁয়ায়। মুখ জোড়ে তৃপ্তির বিস্তর হাসি। মনে মনে শেহজাদের 3 বাচ্চার মা হওয়ার স্বপ্নে যখন ও বিভোর, তখনই চোখের সামনে হাত নাড়িয়ে শেহজাদ বলে উঠল, পাগলের মতো হাসছো কেন চোখ বন্ধ করে? তড়াক করে চোখ মেলে চাইল আরশি। শেহজাদের চোখে চোখ পড়তে মুখ নামিয়ে দুদিকে মাথা নাড়ালো সজোরে। অন্যদিকে সে মিহিসরে বলল, কই কিছু না তো। কিন্তু লজ্জার প্রকোপে সে কথা গলা দিয়ে বের হলো তো। আরশির হাবভাব শেহজাদের ব্রু জোড়ার মাঝে সন্দেহের বাস পড়ল। তৎক্ষণাৎ একটু সরে গিয়ে তাড়াহুড়ো করে দেখিয়ে বলল, আজ আর রান্নাবান্না করতে হবে না, আমি বাহির থেকে অর্ডার করে দিচ্ছি খাবার, ঠিক আছে? আবারও অমন লজ্জা লজ্জা মুখে মাথা হেলালো আরশি। কিন্তু শেহজাদ পাঁচ থেকে উঠে যেতেই বিদ্যুৎ বেগে ধরে ফেলল শক্তপোক্ত হাতটা। গুরুজনদের মতো মুখ করে বলল, আপনি কোথায় যাচ্ছেন? চুপচাপ বসুন এখানে। বিস্ময় সামলাতে না পেরে আবারও দপ করে বসে পড়ল শেহজাদ। বাই এনি চান্স আরশিকে ওকে চোখ রাঙিয়ে শাসন করলেই মাত্র আরশিকে বড়সড় একটা ধমক দিবে ভেবে মুখ খুলতেই দেখল মেয়েটা ঠিক ওর মতো করে তুলোতে অ্যান্টিসেপটিক লাগাচ্ছে। পরপর শেহজাদের জখম হওয়া হাতটা টেনে নিল নিজের কোলে। খুব যত্নে ক্ষত হওয়া জায়গাটা মুছে ক্রিম লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। মুখে হাসি মেখে বলল, নিন হয়ে গেছে। আপনারও যে হাতে লেগেছিল সেটা কি আপনি ভুলে গেছিলেন নাকি? শেহজাদ তখনও আরশির মুখপানে চেয়ে আছে। মোহপ্রস্থের ন্যায় আওড়ালো, ভুলেই গেছিলাম। পরপর সতর্ক হলো কণ্ঠস্বর। আরশি থেকে চোখ সরিয়ে ব্যান্ডেজ করা হাতের দিকে তাকালো। মেয়েটার জন্য হওয়া অপরে অনুভূতি থেকে পালাতে তড়িঘড়ি করেই বলল, কে বলেছে বলে গেছিলাম?
মোটেই না, রুমে গিয়ে ব্যান্ডেজ করে নিতাম আমি। অ্যান্ড লিসেন, কিডন্যাপ হয়ে গিয়েছিলে মানে এই নয় যে আমি আমার সব শর্ত তুলে নিয়েছি। বিহেভ ইউরসেলফ আরশি, যখন তখন আমার হাত ধরে টানাটানি করা বন্ধ করো। কথাগুলো বলে জ্বরের বেগে রুম হতে বের হতে নিল শেহজাদ। আর তখনই তাড়াহুড়োতে কপাল গিয়ে ঠেকলো আরশির রুমের দরজায়। কপালে হাত দিয়ে সিটকে পিছনে চলে আসলো 2 কদম লোকটা। পরপর আবারও আরশোকে দেখে নিল আরশিকে একটু। ব্যথা পেয়ে টাটু শব্দ না করে ব্যগ্র কদমে ওভাবে রুম ছাড়লো মানুষটা। শেহজাদ রুম থেকে বের হতে ফিক করে হেসে ফেলল আরশি। মনে মনে ভেঙিয়ে বলল, হাত ধরে টানাটানি করতে বারণ করলেন তো? বেশ, করব না, না হয়, কিন্তু আপনি যে আমার মন নিয়ে টানাটানি শুরু করেছেন তার কি হবে মিস্টার নাকুসু জাম্বুবান? জানুয়ারির প্রথম সপ্তাহ পার হতে শীত যেন জেঁকে বসেছে ম্যানহাটন সিটিতে। কুয়াশার চাদরে ডেকে গেছে উঁচু উঁচু ভবনগুলো। তেমনি কোনো এক 12 তলা ভবনের সবচেয়ে উপরের তলার একটি রুমে গুটিসুটি মেরে শুয়ে আছে আরশি। আজ যে পরিমাণে ঠান্ডা পড়েছে তাতে 3 নম্বর বিশ্বযুদ্ধ শুরু হলেও সে উঠবে না। ভার্সিটি যাওয়ার তো প্রশ্নই আসে না। তুষারের গালিচায় মোড়ানো শহরটির ব্যস্ত রাস্তায় সবে মানুষের আনাগোনা শুরু হয়েছে। তার উপরে পা ফেলছে যে যার গন্তব্যে। সেখানে দেখা মিলল শেহজাদের। কালো হুডি আর ট্রাক প্যান্ট পরে পুরোদম্ব জগিং এর জন্য সে প্রস্তুত। সাথে আরো একটা কাজ বাকি, পুলিশ স্টেশন থেকে আরশির মোবাইল আর ব্যাগটা নিয়ে আসা। নয়তো মেয়েটা আজ ভার্সিটি যাবে কি করে? আরশির ঘুম ভাঙলো 7টার দিকে। আড়মোড়া ভেঙে উঠে বসতে বুঝলো ঘুম আসলে ভাঙেনি, ভাঙানো হয়েছে। রুমের দরজায় বিকট শব্দে কড়া নেড়ে ওর এত স্বাদের ঘুমটা ভাঙিয়েছে শেহজাদ। আরশি আধবোঝা চোখে টপাটপ হাই তুলেছে। দরজা খোলার জন্য উঠতে গেলে যেন পা জড়িয়ে ধরেছে একরাশ অলসতা। তবুও ডুলতে ডুলতে উঠল মেয়েটা। বাবুই পাখি বাসা হয়ে থাকা চুলগুলো চোখের উপর থেকে সরিয়ে দরজা খুলতে যেন বিদ্যুৎ খেলে গেল কিশোরীর শরীরে। সফেদ স্যুট প্যান্ট পরা এক সুদর্শন পুরুষের রূপে হোঁচট খেল দৃষ্টি। পুরো করে রঞ্চে বেরল পারফিউমের কড়া গন্ধ। মুগ্ধ নয়নে মনে মনে আড়ালো, আজ তো জাম্বুবানটাকে পুরো ভ্যানিলা ওয়াফেলের মতো লাগছে। হাইটে সব উড়ে গেল আরশির। লোভাত দৃষ্টি তখন সম্মুখপানে দাঁড়িয়ে থাকা শেহজাদের উপর। ব্যায়াম করার সুঠাম দেহ আর ফুলে পেঁপে বায়ুপোষী ঢাকা পড়েছে শুভ্র শার্টের অন্তরালে। নিরেট মুখায়ভাব থেকে যেন টিকরে বের হচ্ছে আত্মবিশ্বাস। আর সেখানে আরশি ওরকম পাগলের মতো দাঁড়িয়ে এই পায়ের প্লাজো পর্যন্ত হাঁটুর উপর উঠে গেছে। এটা কি মানা যায়? তড়ি করে প্লাজো নামিয়ে সোজা হয়ে দাঁড়ালো মেয়েটা। নিজেকে মানুষটার সামনে বেমানান লাগলো খুব। মনে মনে কয়েক দফা মরেও গেল এমন পরিস্থিতির শিকার হয়ে। তবে সেসবে খুব একটা পাত্তা দিল না শেহজাদ। এমনভাবে ওর দিকে নতুন টোট ব্যাগটা এগিয়ে দিল যেন এটা রোজকার ঘটনা। কণ্ঠে মাত্রা অতিরিক্ত স্বাভাবিকতা মিশিয়ে বলল, তোমার পুরনো ব্যাগটা দেখলাম ছেড়ে গেছে, তাই নতুন আরেকটা আনিয়েছি। নোটবুকগুলো এর ভিতরেই আছে, দেখে নিও কিছু হারিয়ে টারিয়ে গেল কিনা। আরশি ধ্যান জ্ঞান এবার খেয়ে হারালো শেহজাদের প্রশংসায়। মানুষটা এতভাবে ওর জন্য, সেখানে কোনো নোটবুক আছে, কোনটা খোয়া গেছে সেটা থোড়াই কেয়ার করবে ও এখন। আরশি ব্যাগটা ধরতে শেহজাদ ব্লেজারের বুক পকেটে হাত দিল। পরপর একটা নতুন মোবাইল বের করে আরশির সামনে ধরে বলল, তোমার আগের মোবাইলটার স্ক্রিনও দেখলাম ভেঙে গেছে, তাই নতুন আরেকটা আনালাম। সিম কার্ড সেট করে দেওয়া আছে, খুলে দেখো ভালোভাবে চলে কিনা। আচ্ছা ওয়েট, আমি দেখছি। নিজের মতো করে কথাগুলো শেষ করে মোবাইলটা চালু করলো শেহজাদ। রং বেরঙের আলোতে স্ক্রিনটা জলজল করে উঠল নিমিষেই। পরপর প্যান্টের পকেট থেকে নিজের মোবাইল বের করে কল দিল আরেক হাতে থাকা আরশির নতুন মোবাইলে। কিন্তু বিধিবাম মুহূর্তে ব্রুজগুলো এক হলো মানুষটার। ব্রু সমেত কপালেও ভাঁজ পড়ল কয়েক পরত। পরপর হাতের মোবাইলটা আরশির মুখের সামনে তুলে ধরল। সাথে স্ক্রিনে সপর্দে বেসে থাকা জাম্বুবান নামে সেভ করা নাম্বারটা দেখিয়ে বলল, তুমি আমার নাম্বার জাম্বুবান নামে সেভ করেছ? চক্ষু ফুটবল হলো মেয়েটার। আমি কই দেখি বলে সুমিরে শেহজাদের হাত থেকে মোবাইলটা নিয়ে সফাটে মুখের উপর দরজা আটকে ঘন ঘন শ্বাস পেল আরশি। ওপাশের মানুষটাকে আজকের মতো দেখার স্বাদ মিটে গেছে ওর। ভাগ্য ভালো একটুর জন্য বেঁচে গেছে, নয়তো আরেকটু হলে জাম্বুবান নামে নাম্বার সেভ করার অপরাধে কে জানি কি শাস্তি দিত। ওর ভ্যানিলা ওয়াফেল ওকে ওয়াফেল বানিয়ে বেছে দিত নির্ঘাত। অনিচ্ছা শর্তে রেডি হয়ে ভার্সিটির উদ্দেশ্যে বের হলো আরশি। ডার্ক কালো ওভারকোটের নিচে সাদা টি শার্ট, সফেদ রঙা প্যান্টটাও আজ জাম্বুবানের সাথে মিলিয়ে পড়েছে। কাঁধের টোট ব্যাগ আর হাতের গড়ি ঠিক করতে করতে মেয়েটা গ্রাউন্ড ফ্লোরে আসতেই
তার স্বরে গাড়ির হর্ন বাজালো শেহজাদ। চমকে থমকে দিক বেদিক চাইলেও আরশি। চোখে আশেপাশে চোখ বোলাতেই দেখলো কিশোরের মনে সদ্য সদ্য প্রেমের সুর তোলা পুরুষটিকে। পরপরই আবার আরশির ওভার থিঙ্কিং সত্তা ভিতর থেকে ওকে জানান দিল, এই রে, লোকটা মোবাইল থেকে জাম্বুবান নাম চেঞ্জ করার জন্য আবার উঠে পড়ে লাগেনি তো? এজন্য কি এতটা সময় ধরে উনিতে গাড়িতে বসে অপেক্ষা করছেন? করতেও পারেন, নয়তো এতক্ষণে এই লোকের ভার্সিটিতে থাকার কথা। তখনই মোবাইল বেজে উঠল ওর। রিসিভ করে কানে ধরতে অপর পাশের পুরুষালী নিরেট কণ্ঠে বলে উঠল, গাড়িতে এসে বসো। না থাক, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, গতকাল তো প্রায় যাচ্ছিলে কিডন্যাপারের বাড়িতে চলে, তা আজ কোথায় যাওয়ার প্ল্যান করেছ? ডাকাতের বাড়িতে? শেহজাদের সূক্ষ্ম খোঁচা আরশির চাপা আগুনটা জ্বলে উঠল যেন। তবুও কণ্ঠে শতাধিক নম্রতাই নিয়ে বলল, আপনি কিন্তু আবারও আমাকে উল্টাপাল্টা বলছেন। কালকের বিষয়টা একটা অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। আমি সত্যি নিজে নিজে পারবো ভার্সিটিতে যেতে। কিন্তু মনে মনে আওড়ালো অন্য কিছু। তবুও আমি আপনাকে আমার মোবাইল থেকে জাম্বুবান নামটা কিছুতেই চেঞ্জ করতে দিব না। এত শখ করে গাড়িতে নিয়ে যাবেন কি এমনি এমনি? আপনার চালাকে আমি ধরতে পারবো না ভেবেছিলেন? শেহজাদের কণ্ঠে তখন স্পষ্ট বিরক্তি। খ্যাক করে বলে উঠল, দেখো, অলরেডি কিন্তু আমরা লেট। বিরক্ত করুন আরশি, চুপচাপ উঠে বসো গাড়িতে। তোমার একা যাওয়ার নমুনা আমার জানা আছে। উঠো বলছি। মৃদুতমুখে কেঁপে উঠল কিশোরীর ঠুনকো গতর। মানুষটা দ্বিতীয়বারের মতো দেওয়া খোসাটা গায়ে না মেখে পা বাড়ালো গাড়ির দিকে। শেহজাদের পাশের সিটে উঠে বসতেই ওর দিকে ঝুঁকে আসলো মানুষটা। চোখের পলকে আরশি সিট বেল্ট লাগিয়ে ফের ঠিক হয়ে বসলো নিজের জায়গায়। কিন্তু ততক্ষণে কিশোরীর অবাধ্য হৃদয় জোড়ে বইতে শুরু করেছে প্রেমের হাওয়া। শেহজাদের এই একটু আধটু যত্নকেই ভালোবাসা ভেবে মুচকি হাসলো মেয়েটা। গোলাপের পাপড়ির ন্যায় গাল দুটোতে লজ্জা বিড়তে গাড়ি স্টার্ট দিল শেহজাদ। ম্যানহাটনের বরফ পড়া রাস্তা দিয়ে গাড়িটা ছুটে চলল নিউ ইয়র্ক ইউনিভার্সিটির উদ্দেশ্যে। আরশিকে ক্লাসে ঢুকতে দেখে দাঁড়িয়ে হাত নাড়ালো যারা। গাঢ় সমান চুল, ব্যাগে জিন্স আর হুডি পরা যারাকে দেখে খুশিতে নেচে কুদে উঠল আরশির মন। পুরো গাড়িতে যতটা চুপচাপ বসেছিল শেহজাদের পাশে, ততটাই হৈ হৈ করতে করতে গিয়ে জড়িয়ে ধরল যারাকে। গ্যালারির মতো সুবিশাল রুমটির মাঝ বরাবর বসলো ওরা। বসার সাথে সাথে যারা চেপে ধরল ওকে। আজ ফোন নাম্বার, ইনস্টা আইডি সব নিতে হবে একে অপরের। বেচারি নাম্বার ছিল না দেখে একটু ফোন নিয়ে খোঁজও নিতে পারেনি আরশির। আরশি হাসল। যারার মোবাইলে নিজের নাম্বার সেভ করে ফোন দিতে বেজে উঠল নতুন ফোন। সেদিকে নজর যেতে মনে পড়ল শেহজাদের কথা। গাড়িতে যখন ও জিজ্ঞেস করেছিল এই ফোন শেহজাদ নিজে গিয়ে কিনেছে নাকি সকালবেলা, তখন মানুষটা কি বলল, না, এটা বাসার কেয়ারটেকার নিয়ে এসেছে দোকান থেকে, ও শুধু টাকাগুলো দিয়েছে। বুক ছিঁড়ে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো মেয়েটার। কোথায় ভেবেছিল জাম্বুবানটাকে এই বুঝি ধরতে পেরেছে ছাই দিয়ে, কিন্তু না, এবারও হাতের ফাঁক গড়ে ঠিকই টাকি মাছের মতো বেরিয়ে গেল লোকটা। কপালে ব্যান্ডেজ কেন, কি করে কাটলো? যারার হঠাৎ করা প্রশ্নে ধ্যান ভাঙল আরশের। আরে এটা তো, এটুকু বলতে টনক নড়ল আরশের। ঠোঁট টিপে টুপ করে গিলে ফেললো পুরো কথাটা। সত্যিটা বললে যে শেহজাদের কথা জানাতে হবে ওকে, আর সেখানে চূড়ান্ত অমত ওই মানুষটার। ভার্সিটির কেউ যেন জানতে না পারে আরশি শেহজাদের ওয়াইফ। এটা অবশ্য শর্তের একটা অংশ। মনে মনে প্রহসনের হাসি হাসলো মেয়েটা। কিসব অদ্ভুত শর্তে বেঁধে রয়েছে জাম্বুবানটা ওকে। তখনই কাঁধে হাত রাখলো যারা। ঠান্ডা হাতের স্পর্শে চকিতে ফিরে চাইল মেয়েটা। যারার দিকে চেয়ে পিক করে হেসে বলল, টি টেবিলের কোনা লেগে কেটে গেছে, টেনশনের কিছু নেই, 2-1 দিনে সেরে যাবে মনে হয়। আরশের কথায় হাফ ছেড়ে বাঁচলো যারা। ব্যাগ থেকে নোটবুক বের করতে করতে বলল, যাক বাবা, বেশি যে কাটেনি, এটাই রক্ষা। পরপর কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে সঙ্গে সঙ্গে বলে উঠল, ও হ্যাঁ, কাল তো তুমিও ছিলে না, আর আমারও সবগুলো ক্লাস করা হয়নি। এখন গতকালকে নোটসগুলো কার কাছ থেকে পাই বলো তো? তোমারও তো লাগবে, তাই না? আরশি উপর নিচ মাথা দোলালো। মনে মনে স্বস্তির নিঃশ্বাস পেল মেয়েটা কিছু সন্দেহ করেনি দেখে। তখনই ওদের সামনে কাঁধে ব্যাগ নিয়ে এসে দাঁড়ালো কেউ একজন। আরশির দিকে হাত বাড়িয়ে দিল সেই সুতনু শ্যাম পুরুষ। মুখে এক ফালি হাসি নিয়ে পশ্চিমা ভাষায় আওড়ালো, হ্যালো বিউটিফুল, আমি রেজা, এই ব্যাচে নতুন। শ্যামবর্ণের পুরুষটি এবার থামল। কৃষ্ণকালো তীক্ষ্ণ চোখ পরক করছে আরশির শুভ্র আনন। সেই দৃষ্টি বুঝতে অক্ষম মেয়েটা পুরুষালী বাড়ানো হাত উপেক্ষা করল, কথার মোড় অন্যদিকে ঘুরিয়ে সৌজন্যবোধের খাতিরে পশ্চিমা ভাষায় বলল, আমি আরশি, আরও আমার বন্ধু যারা, আমরাও নতুন এই ব্যাচে। যারা বেশ অনেকক্ষণ যাবত ইচ্ছুক। খটকা লাগলো আরশির।
চোরা চোখে একবার চাইল যারার দিকে, তখনই যেন আরেকটা ধাক্কা খেলো। বিস্ময়ের তোপে কেসে উঠল খানিকটা। যারা রেজার দিকেই তাকিয়ে, চোখের পাতায় নড়ন নেই, ঠোঁট দুটোর ফাঁক দিয়ে শুভ্র দাঁত খানিক দৃশ্যমান। নীলাভ চোখ জোড়ায় প্রথম প্রেমে পড়ার চিহ্ন। বাকিটা বুঝেই ফেলল আরশি, একটা মাত্র বান্ধবী কাউকে পছন্দ করছে, আরও একটু সাহায্য করবে না? যারা দিকে তাকিয়ে ভনিতা করে গলা পরিষ্কার করলো মেয়েটা, কিন্তু সেদিকে যারা খেয়াল করলে তো তার সব খেয়াল তো সামনে দাঁড়ানো শ্যামবর্ণের পুরুষে গিয়ে আটকে আছে। মনে মনে মুচকি হাসল। রাজার দিকে চেয়ে বলল, আপনার কাছে আগের দিনের নোটসগুলো হবে? আসলে আমরা গতকালকের ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারিনি, তাই জিজ্ঞেস করছিলাম আর কি। ঠোঁট টিপে শক্তপোক্ত হাতটা ফিরিয়ে নিল রেজা। বুঝলে এভাবে মন জয় করা যাবে না, আরও সাধনা করতে হবে ওকে। শুধু নোটস কেন, এমএ বললে জানটাও দিয়ে দিবে না ও? শিওর, এক্ষুনি দিচ্ছি। ব্যস্ত ভঙ্গিতে ব্যাগ হাতড়ে নোটবুক বের করলো ছেলেটা, বাড়িয়ে ধরল আরশির সামনে। চোখ মুখ উচ্ছ্বসিত আরশির মুখ থেকে আরও কিছু শোনার প্রয়াসে। হোক না সেটা ছোট্ট একটা থ্যাঙ্কস, ক্ষতি কি? কিন্তু হঠাৎই ক্লাসে ঢুকলো শেহজাদ। কালো বুট আওয়াজ তুলতেই চারিপাশে গিজ গিজ করার শব্দ এক লহমাই যেন বন্ধ হয়ে গেল। হুড়মুড়িয়ে বসলো যে যার জায়গায়। আরশের পাশের সিটটাও খালিই ছিল। রেজাও সুযোগ বুঝে আচানক সেখানে গিয়ে বসে পড়ল। আরশের কানের কাছে একটু ঝুঁকে পশ্চিমা ভাষায় আওড়ালো, আসলে প্রফেসরটা একটু বেশিই খিটখিটে। এখনও বসিনি দেখলে হয়তো ক্লাস থেকেই বেরিয়ে যেতে বলতো। কিছু মনে করবেন না হ্যাঁ? না জিজ্ঞেস করে আপনার পাশে বসে পড়লাম। রেজার হুট করে ওর পাশে বসায় হকচকিয়ে গেল আরশি। অপ্রস্তুতেই চেপে বসলো কিছুটা জারার পাশে। প্রতিউত্তরে কিছু বলার আগেই শেহজাদের গমগমে কণ্ঠে থেমে গেল সে। দৃষ্টি সামনে ফেরাতেই চোখ পড়ল সমুদ্রের মতো গভীর একজোড়া চোখে। শেহজাদ ওর দিকেই তাকিয়ে আছে। কি অদ্ভুত সে তাকানো, যেন ওর ভিতর পর্যন্ত চোখ দিয়ে গিলে গিলে খাচ্ছে লোকটা। এভাবে কেউ তাকায়? এখন যদি হার্ট অ্যাটাক করে কিছু হয়ে যায়, ওই চোখ এভাবে তাকালে ও মরে যাবে না? আশেপাশে চাইল মেয়েটা, সবার চোখ শেহজাদের দিকে, আর সেই কিনা অমন করে ওর দিকে তাকিয়ে আছে। স্ট্যান্ড আপ। সামান্য কথাও সোজা তীরের মতো এসে লাগলো আরশির বুকে। কেঁপে উঠল ওর শরীরটা। এভাবে ধমকে দাঁড়াতে বলল কেন জাম্বুবানটা? আবারও কি করলো? আই সেড স্ট্যান্ড আপ মিস আরশি। এবারটায় চট করে উঠে দাঁড়ালো মেয়েটা। ঘটনার আকস্মিকতায় বিস্মিত রেজা সহ পুরো ক্লাস। দুহাত ফোডিয়ামে রেখে একটু ঝুঁকে দাঁড়িয়েছে শেহজাদ। পাতলা ফ্লেমের চশমা বেদ করে আরশিকে সে দেখছে। কিছুক্ষণ চুপ থেকে পশ্চিমা ভাষায় বলে উঠল, যদিও আপনারা এখন আর শাস্তি পাওয়ার বয়সে নেই, যথেষ্ট ম্যাচিওর। কখন কথা বলা উচিত, কখন কথা বলা উচিত নয় সেটা নিশ্চয় জানেন। আরশির গলবিল আটকে গেল শঙ্কায়। নত মস্তকে উপর নিচ মাথা দুলালো শুধু। শেহজাদের কণ্ঠস্বর হিমবাহির চাইতেও শীতল, অথচ কি দাপুটে। মেকি হেসে বলল, তাহলে কথা বলছিলেন কেন দুজনেই? আপনার কি মনে হয় সার্কাস চলছে এখানে, আর আপনারা ঘুরতে এসেছেন? শেহজাদ কথাগুলো বলে থামল কিছুক্ষণ। ঘন ঘন কয়েকবার শ্বাস নিয়ে মাল্টিমিডিয়া প্রজেক্টর অন করলো। আরশি তখনও দাঁড়িয়ে। ওকে বসতে না বলেই পড়ানো শুরু করলো লোকটা। ইন দিস সেমিস্টার you have to know everything about economics, and that's what I am going to teach you today. Starting now, turn to page 9 in your textbook. মানুষটা এমন ভান করলো যেন আরশি কোনো মানুষই নয়, কার্বন ডাইঅক্সাইড। না হলে এতগুলো স্টুডেন্টের মধ্যে এভাবে কেউ দাঁড় করিয়ে রাখে? একবারও ওর মানিজ্যতের দিকে তাকালো নাই জাম্বুবানটা। দুঃখে কষ্টে মনটা ভার হয়ে গেল ওর। গতকাল থেকে শেহজাদের প্রতি অল্প স্বল্প ভালো লাগা অদৃশ্য হলো এক লহমায়। মনে মনে তপ্ত কিশোরীর এরূপ নাজেহাল দশায় অনুতপ্ত রেজাও নিজেকে আটকাতে না পেরে উঠে দাঁড়ালো শেহজাদের পড়ানোর মাঝখানেই। সো দ্য ডিজিটাল এজ ইন ট্রান্সফর্মিং ইকোনমিক্স ইন এ প্রফেসর। থামলো শেহজাদ। কাঁচের গ্লাসের ভিতর দিয়ে চাইলো অপরিচিত মুখের দিকে। ইংরেজিতে জিজ্ঞেস করলো, কি সমস্যা? রাজা ইতস্ত করে আওড়ালো, আরশি কথা বলেনি, আমি কথা বলেছিলাম। ওনার কোনো দোষ নেই প্রফেসর। এমনিতেই আরশির পাশে ছেলেটাকে বসতে দেখে তিরিক্ষি মেজাজ সামলাতে বেগ পেতেই হয়েছে শেহজাদের। ভালো খারাপ না ভেবে আরশির উপর সব রাগ জেড়েছে ও। তার উপর এখন পড়ানোর মাঝখানে বাগড়া দেওয়া শুরু করেছে এই ছেলে। আর কার হয়ে ওকালতি করছে? ওর বউয়ের হয়ে? চোয়াল কটমট করে উঠল শেহজাদের। মুষ্টিবদ্ধ হাতটা নিষ্পিস করলো ঘুষি মেরে ওই ছেলের নাক ভেঙে দিতে। অথচ বরফের থেকেও ঠান্ডা কণ্ঠে আওড়ালো, ও তাহলে আপনিও দাঁড়াতে চাচ্ছেন?
থতমত খেয়ে গেল রেজা। ক্লাসের সবাই তখন ঠোঁট টিপে হাসছে। কি একটা বিব্রতকর পরিস্থিতি। রেজা পশ্চিমা ভাষাতেই আবার বলল, না মানে আউট, গেট আউট অফ মাই ক্লাস রাইট নাও। ছেলেটা ভরকালো, করুণ দৃষ্টিতে একবার আরশির দিকে তাকালো। বোঝাতে চাইল কত বড় ত্যাগ স্বীকার করলো সে, কিন্তু সেই মেয়ে তার দিকে চাইলে তো, সে তো মাথায় তোলেনি এখন অবধি। রেজা আর কোনো কথা বাড়ালো না, ব্যাগ কাঁধে চলে গেল ক্লাসের বাহিরে। যারা আহত দৃষ্টি সেদিকে, ঠোঁট উল্টে গালে হাত দিয়ে বিড়বিড় করলো, আহারে আমার কিটক্যাটটা। কিন্তু কিটক্যাটটুকু শুনে ফেললো আরশি, আর চোখে তাকালো যারার দিকে। কোনো দিয়ে গুঁতো দিতেই ধরা পড়ে অপরাধীর মতোই হাসলো মেয়েটা। ক্লাস শেষ হতে দুপুর গড়িয়েছে আরশিদের। ক্লান্ত বিকেলে সূর্যের নরম আলোটুকু মোটামুটি চোখে পড়ার মতো। তারই মধ্যে দিয়েই শুকনো ম্যাফল লিপে মর্মর শব্দ তুলে হাসছে আরশি। যারা চলে গেছে তার পার্ট টাইম জবে, স্থানীয় একটা লাইব্রেরির গ্রন্থাগারিকের কাজ করে সে। আরশি উদাস মনে পা বাড়াচ্ছে সামনের দিকে। আসার সময় শেহজাদের গাড়িতে আসলেও ওই জাম্বোবানটার গাড়িতে চড়ে আবার বাসায় যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে এখন আর তার নেই। তখনই ওর পাশে ধূমকেতুর মতো উড়ে এসে থামে একটা কালো গাড়ি। থমকে দাঁড়িয়ে যায় আরশি। কপালে ভাঁজ পেলে গাড়ির দিকে তাকাতে জানালার কাজ নামালো শেহজাদ। নীরদ কণ্ঠে হুকুম ছড়ে পরপর, গাড়িতে ওঠো। আরশির প্রতিবাদী সত্তার ভিতর নড়ে চড়ে বসে। ভাবে এই বুঝি মুখ ঘুরিয়ে হেঁটে যাবেও, এমনভাবে অবজ্ঞা করবে লোকটাকে যেন উনি এই রাস্তায় পড়ে থাকা শুকনো ম্যাপল লিফ। কিন্তু তেমন কিছুই ঘটাতে পারল না আরশি। উল্টে উগড়ে আসা অভিমান অভিযোগের গলা চেপে গাড়িতে উঠে বসলো মেয়েটা। সিট বেল্টটা লাগাতে গিয়ে বেশ বেগ পেতেই হয়েছে। এবারও নিজে নিজেই লাগালো সেটা। একবারও ফিরে চাইল না শেহজাদের দিকে। গাড়ি চলতে শুরু করলে মুখ ঘুরিয়ে রাখলো জানালার গ্লাসে। আরশি জেদ দেখে ওর অগসরে ঠোঁট টিপে হাসলো শেহজাদ। চোরা চোখে দেখে গেল মুখ ফুলিয়ে বসে থাকা আরশিকে। বরফ ঢাকা শহর দেখতে ভীষণ ব্যস্ত তার ওই হরিণী চোখ জোড়া। তখনই গাড়ির স্টেরিও থেকে ভেসে আসলো পুরনো দিনের একটি গান। কিশোর কুমারের এই গানটি আরশির প্রায় মুখস্থ। ছোটবেলায় বাবা মায়ের সাথে বসে কতবার যে শুনেছে তার ইয়াত্তা নেই। কিন্তু আজ আবারও সেই একই গান যেন ভিন্নভাবে ও শুনল। যেন কোনো না বলা অনুভূতিরা মিশেছিল এই গানের প্রতিটি লাইনে। তবে কি জাম্বোবানটা ইচ্ছে করে এই গানটা ছাড়ল? কিছু কি বোঝাতে চাইলো গানের মাধ্যমে ওকে? গাঢ় হয়ে বসে থাকা মেয়েটা আবার যেন একটু নাজুক হলো। রিয়ার ভিউ মিররে চোখ ফেলতেই ছলকে উঠল ক্ষুদ্র শরীর। শেহজাদ যে ওর দিকেই তাকিয়ে আছে। নীলাভ চোখ জোড়ায় কি স্পষ্ট মাদকতা, যেন খেই হারিয়েছে তারা ওই ছোট্ট মুখটার মায়ায়। বসে থেকে আইডাই করে ওঠে আরশি, ইতিউতি দৃষ্টি ফেলে শিকারে চোখ জোড়া এড়াতে। কিন্তু বিধিমাম সেই নজর এড়ানোর ক্ষমতা কি আছে ওই একরত্তি মেয়ের? সময় গড়ালো। বরফের রাস্তা ভেঙে বাসায় এসে ফোঁসাতে প্রায় সন্ধ্যা। আজকেও রান্নার ঝামেলা নেই আরশের। শেহজাদ খাবার আনিয়েছে। আজ অনেক দিন যাবৎ একসাথেই টেবিলে বসে ডিনার করছে ওরা। ডিস্টেন্স মেনটেন করার ব্যতিকতা যেইটুকু কমেছে লোকটার। আরশি ফ্রেশ হয়ে খাবার টেবিলে কেবল বসেছে, পরনে শীতের হুডি আর ট্রাউজার। শেহজাদেরও তাই। কিন্তু আজ আশ্চর্যজনকভাবে টেবিলে এসে বসতে লোকটা বলে উঠল, খাইয়ে দাও। মোটে ফ্রাইড রাইসের 1 চামচ মুখে তুলেছিল আরশি। অমনি সেটা সিটকে বেরিয়ে এলো বিস্ময়ের তাণ্ডবে। চোখ বড় বড় করে চাইল সামনে বসে থাকা মানুষটার দিকে। সে দিব্যি হাত গুটিয়ে বসে আছে আরশির খাইয়ে দেওয়ার আশায়। পানি খেয়ে গলবিলে আটকে থাকা খাবার নামালো মেয়েটা। তবে আজ তার হজম হবে কিনা সন্দেহ। অবিশ্বাসের ডোক গিলে কোনো মতে বলল, আমি কেন খাইয়ে দিব? আপনার কি হাত নেই? শেহজাদের কণ্ঠস্বর ততটাই নির্লিপ্ত। উত্তরে রয়েস হয়ে বলল, দেখছো না ডান হাতে ব্যান্ডেজ করা আমার। চটপট কিছু বলতে গিয়েও ঠোঁট টিপল আরশি। কথা তো মিথ্যে নয়, ওর জন্য তো ওর হাতের এই অবস্থা হয়েছে মানুষটার। তবুও মিনমিনিয়ে বলল, কিন্তু গতকাল তো ঠিকই নিজে নিজে খেয়েছিলেন, তখন হাতে কি ব্যান্ডেজ ছিল না? এবারও শেহজাদের সহজ সাবলীল উত্তর, গতকাল ব্যান্ডেজ করা থাকলেও ব্যথা ছিল না, আজ ব্যথা বেড়েছে তাই হাত দিয়ে খেতে পারবো না। এবার নাও তাড়াতাড়ি খাইয়ে দাও। নাকি এইটুকু কার্টিসি নেই তোমার মধ্যে? চোখের সামনে দেখছো যে ব্যথায় হাত নাড়াতে পারছি না, তারপরেও। আচ্ছা বেশ। মানুষটার কথা শেষ হলো না, তার আগেই গালে কৃষ্ণচূড়ারা উকি দিল মেয়েটার। সংশয় আর ভয়ে আটকে আসা কণ্ঠে পুনশ্চয় আড়াল, দিচ্ছি খাইয়ে। তো ভিউয়ার্স, গল্পটির নাম হচ্ছে নে আদরে জড়িয়ে মন, লিখেছেন সিনথিয়া। এটা গল্পের প্রথম অংশ। পরবর্তী অংশ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।